শুভ প্রহর। আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর কাদের। আমাদের এই অনুষ্ঠানটি প্রচার করছে nrbnews24.com আর একযোগে রিলে করা হচ্ছে ফেসবুক লাইভ থেকে এবং ইউটিউব লাইভ থেকে। অনুষ্ঠানটি সমন্বয় করছেন সাংবাদিক ওমর আলী। সুধীমণ্ডলী, আশিসের অনুষ্ঠান বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায় প্রচার হয়। বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায় প্রচার হয় এবং প্রতি মাসের প্রথম শনিবার সকাল 7:30টায় প্রচার হয় ভারত থেকে। আমরা প্রতি মাসে একজন করে বাংলাদেশের অথবা ভারতের অথবা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত যারা খুব বিখ্যাত শিশু সাহিত্যিক তাদের শরণাপন্ন হই এবং তাদের রচনাগুলো আমরা বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যেসব শিশু শিল্পীরা বাস করেন তাদের মাধ্যমে পাঠ করাই। আর প্রতি সংখ্যায় প্রতি আসরেই একজন করে আলোচক থাকেন। তারা এই শিশু সাহিত্যিকের জীবনের বিভিন্ন দিকগুলি, বিশেষ করে শিশুদের প্রতি তাদের ভালোবাসার দিকগুলি, যেগুলি শিশু সাহিত্যে প্রকাশ হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানের আরো একটি উদ্দেশ্য হলো যে সারা বিশ্বের সব শিশুকে আমাদের যারা প্রখ্যাত সাহিত্যিক তাদের ভাবনাগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া, শিশুরা যাতে বিশ্বমানের হয়ে উঠতে পারে, তারা যেন শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট বিশ্বাসের, নির্দিষ্ট ছায়ার, নির্দিষ্ট সম্প্রদায়ের না হয়ে বিশ্বমানের হতে পারে, তারা যেন মুক্ত বুদ্ধির হতে পারে, তারা যেন বিজ্ঞান মনস্ক হতে পারে, তারা যেন যাচাই বাছাই করার ক্ষমতা সম্পন্ন হয়ে বড় হয়ে উঠতে পারে, সেই বিষয়ে একটি নির্দিষ্ট উদ্যোগ নেয়া। সুধীমণ্ডলী, আজকে আমাদের শিশু সাহিত্যিক প্রখ্যাত ছড়াকার, যার লেখা ভারতীয় পাঠ্য, রহিম শাহ। আশা করি রহিম শাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে যুক্ত হবেন। আর রহিম শাহর শিশু সাহিত্য নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে অনুগ্রহ করে উপস্থিত হয়েছেন আরও একজন শিশু সাহিত্যিক, শিশুদের বন্ধু, বাংলা একাডেমির পরিচালক ডক্টর তপন বাগচি। তার লেখা পড়ে আমরা নিজেরাও মোহিত হই এবং তিনি আমাদের আশিসের একজন অকৃত্রিম বন্ধু। তিনি এর আগেও একবার এসছেন, তখন আমরা মাহমুদুল্লাহর ছড়া নিয়ে আলোচনা করছিলাম, তখন তপন বাগচি আমাদের মাঝে এসেছিলেন। তপন বাগচি আজকে রহিম শাহের কথা নিয়ে, শিশু সাহিত্য নিয়ে আলোচনা করবেন। আমাদের এখানে আজকে যারা ছড়া পাঠ করবেন তাদের মধ্যে রয়েছেন অর্নিলা ভৌমিক বাংলাদেশ থেকে, প্রিয়ন্তী পাল নিউ ইয়র্ক থেকে, রূপন্তী বর্ধন বাংলাদেশ থেকে, মেজাবিন মৌসি বাংলাদেশ থেকে এবং ঋতিকা দেব নিউ ইয়র্ক থেকে। আশা করি যে বাংলাদেশ এবং নিউ ইয়র্কের যে শিশুরা আজকে একসাথে অনুষ্ঠান করছে, পরবর্তীতে এরা নিজেরাও বন্ধু হবে, তাদের মধ্যে ভাব আদান প্রদান হবে এবং আমাদের সব শিশুরা বিশ্বের সব শিশুদের বন্ধু হয়ে উঠবে। সুধীমণ্ডলী, আমরা প্রথমেই শিশু সাহিত্যিক রহিম শাহর একটি ছড়া নিয়ে আসর শুরু করতে চাই। প্রথমে ছড়া পাঠ করার জন্য আমি অর্নিলা ভৌমিককে আমন্ত্রণ জানাচ্ছি। রোদ বৃষ্টির খেলা, লিখেছেন রহিম শাহ। রোদ ভেসে যায় মাঠের পাড়ে, তাই ছুটছি মাঠে। সোনার চাদর বিছিয়ে যেন রোদ্রা মাঠে হাঁটে। রোদ হেঁটে যায় এদিক সেদিক, বেশ তো স্বাধীন তারা। রোদ ঝলমল দিন দুপুরে ঘুমিয়ে পড়ে পাড়া। সূর্য যখন পশ্চিমে যায়, রোদ হেঁটে যায় পূবে। একটি মেঘের পাহাড় পেয়ে সূর্য গেল ডুবে। রোদ পালালো এদিক সেদিক, ডান পাশে বাম পাশে। আকাশ ভরা মেঘগুলো সব গড়িয়ে পড়ে ঘাসে। দাঁড়িয়ে আছে মাঠের ওপর মেঘের ভাঙা শুরু। বজ্রপাতের ঝলকানিতে বুকটা দুরু দুরু। বৃষ্টি নেমে ভিজিয়ে দিল মিষ্টি বিকেলটাকে। আমার দু চোখ সাঁতার কাটে মেঘের ফাঁকে ফাঁকে। আকাশ জুড়ে কান্না বুঝি বৃষ্টি ঝাপড় ঝুপুর। বন হিজলের পাতায় পাতায় পাচ্ছে যেন নুপুর। চুপ করে সাজ নামলো বুঝি কাকের পিঠের মতো।
ওইদিকে মা খোকনকে তার ডাকছে অবিরত। মা ডাকছেন, ফিরবো বাড়ি। হঠাৎ করে খেয়াল, মাঠ বাড়ির মধ্যিখানে বৃষ্টি হলো দেয়াল। মায়ের কাছে ছুটে যাব, বাড়িয়ে দিলাম হাত। নীল আকাশের কান্না যেন থামলো অকস্মাৎ। অনেক ধন্যবাদ অর্নিলা। যেটি জানার বিষয় সেটি হলো যে তুমি যে শিখছো, তুমি কার কাছে শিখছো আসলে? আমার শ্রদ্ধেয় শিক্ষক তামান্না তিথি এবং বরকত ভাইয়ের কাছে আমি শিখছি। আজকের আসরে তুমি যে ছড়াটি পাঠ করলে, এতে আমরা খুব মুগ্ধ হয়েছি। চমৎকার পড়েছো তুমি। আজকের আসরে ছড়াটি তোমাকে কেউ শিখিয়েছে? ছড়াটি আমি আমার নিজের ভাব, নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু আমাকে সাহায্য করার জন্য আমার শিক্ষকরা আমার সাথে ছিল। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এবারে প্রিয়ন্তী পালের কাছে যাব। প্রিয়ন্তী পাল আমাদের নিউ ইয়র্কের একজন শিশু শিল্পী এবং নিউ ইয়র্কের ছড়া, উপস্থাপনা, নাচ, গান সব ক্ষেত্রে তার বিচরণ আছে। প্রিয়ন্তী এই দেশে জন্মগ্রহণ করা একটি মেয়ে, আবার এর মাঝেও বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষায় পড়া, বাংলা ভাষায় আবৃত্তি করা, উপস্থাপনা করা সবকিছুতেই তার একটি অংশগ্রহণ আছে। এজন্য প্রিয়ন্তীর কাছে, প্রিয়ন্তীর বাবা মার কাছেও আমাদের অনেক কৃতজ্ঞতা। কারণ বাবা মা না চাইলে তো আর তাদেরকে আমরা বাংলা ভাষায় এতটা ধরে রাখতে পারি না। প্রিয়ন্তী পালের কাছে আমরা একটি ছড়া শুনবো রহিম সাহের। আবৃত্তি করছি টাপুর টুপুর, লিখেছেন রহিম শাহ। টাপুর টুপুর দুবন যেন আকাশ দিল বাড়ি, মাটি ছেড়ে জয় করেছে 21 তলা বাড়ি। এই বাড়িটা আর কিছু নয়, মানুষ রাখার খাঁচা, তারই মাঝে বন্দি পাখির মতোই যেন বাঁচা। সেই বাড়িতেই টাপুর টুপুর দুবন থাকে কাজে, কম্পিউটার টিভি ছাড়া সময় কাটে না যে। সামনে আছে পরীক্ষা, তাই সকাল থেকে দুপুর খাঁচা বাড়ির টাপুর টুপুর অঙ্ক খাতায় উপর। অনেক দূরে যাচ্ছে বয়ে একটি ছোট নদী, সাপের মতো মোচড় খেয়ে ছুটছে নিরবধি। সে নদী দুপার জুড়ে সবুজ গাছের সারে, বাতাস এলোয় বাতাস নিয়ে করছে কাড়াকাড়ি। ঘাসের বনে উড়ছে ফড়িং, ছুটছে প্রজাপতি, সাপের সুলুক পেয়ে হঠাৎ বাড়ল বীজের গতি। সেইখানেতে কাঠপোকারা গানের বাসা বনে, ঘাসের ডগায় ঘাস ফড়িংও কান পেতে গান শোনে। নদীর পাড়ে একটি বাড়ি, সেই বাড়ির এক বালক, সূর্য হয়ে বেরিয়ে এলো ছড়িয়ে সোনার আলোক। যা ছুটে যায় দিগন্তরে আকাশ ছোবে বলে, পূব আকাশে 7 রঙা এক ধনুক উঠে চলে। যেতে যেতে সেই ছেলেটি একটি কথায় ভাবেন, রংধনুতে ছড়ে সে আজ আকাশ নীলে যাবে। টাপুর টুপুর দুবন যেন মন দিয়েছে পাটি, নদীর পাড়ের বালক তখন মেঘের দেশে হাঁটে। ধন্যবাদ। চমৎকার পড়েছ তুমি। আমাদের নিউ ইয়র্কের যেসব শিশুরা এখানে আবৃত্তি করে তাদের অনেকেই কিন্তু এই বাংলাটা পড়তে পারে কিন্তু লিখতে পারে না। সেক্ষেত্রে তারা যেটা করে ইংরেজিতে বাংলাটা লিখে নেয়, সেভাবে পড়ে। কিন্তু প্রিয়ন্তী আমি যতদূর জানি সে বাংলাটা পড়তেও পারে। অনেক ধন্যবাদ তোমাকে প্রিয়ন্তী। কে শিখিয়েছে তোমাকে, বাবা না মা? মা আমার সাথে কবিতা আবৃত্তি শিখাইছে। মা? হ্যাঁ। হ্যাঁ, তোমার মাকে আমাদের অনেক ধন্যবাদ জানিও এবং বলবি যে আমরা যতটা আশা করেছিলাম তুমি তার চেয়ে ভালো পড়েছো। অনেক ধন্যবাদ প্রিয়ন্তী। আমরা আবার তোমার ছড়া পাঠ শুনবো। এবারে যাব আমরা রূপন্তী বর্ধনের কাছে। শুনতে মনে হচ্ছে যে প্রিয়ন্তী আর রূপন্তী 2 বোন, না? একরকম নাম যেহেতু মনে হচ্ছে 2 বোন, আর দেখতেও তো বোনের মতোই মনে হচ্ছে। রূপন্তী বর্ধন, কেমন আছো তুমি, বলো? ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে শিশু সাহিত্য অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় প্রশিক্ষক মীর বরকত ভাইয়া ও তামান্না তিথি আপু এবং মঞ্জুর কাদের আঙ্কেলকে আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। এ পর্যায়ে রহিম স্যার
একটি কবিতা আবৃত্তি করছি। চিঠি। বিসির পাহাড়, পাটালি পাহাড়, কেমন আছো? ফয়েজ লেকের ঘাসেরা, তোমরা কেমন আছো? কেমন রয়েছো লাল দিঘি মাছ, তাল সুপুরি চট বাঁধা গাছ, গাছে ছায়ায় কবিতা, তোমরা কেমন আছো? ভোরের সূর্য, ঘাসের শিশির, কেমন আছো? ঝরে পড়া ফুল, চামেলি, বকুল, কেমন আছো? ঘাসের শিশির মারিয়ে মারিয়ে সূর্যকে যারা আনতে ছাড়িয়ে, শিউলি কুড়ানো মেয়েরা, তোমরা কেমন আছো? কর্ণফুলীর টলটলে জল, কেমন আছো? নৌকার পাল, দাঁড়েরা, মাঝিরা, কেমন আছো? কেমন রয়েছো নদীর দুকুল, কেমন রয়েছো সাদা কাশফুল, নদীর দুপার জয় করা পাখি, কেমন আছো? বৈশাখী মেলা, নাগরদোলারা, কেমন আছো? টমটম গাড়ি, ঝুমঝুমিওয়ালা, কেমন আছো? আমাটির ভেপু বাজিয়ে বাজিয়ে পুতুলের বর কনেকে সাজিয়ে যারা নিয়ে যেতে বাড়ি ও বাড়ি, কেমন আছো? আমি যে এখন অনেক অনেক দূরে, বলা যেতে পারে রয়েছি অচিনপুরে। এখানে যে নেই সবুজের খাম, কেউই জানে না বকুলের নাম। মানুষের বাড়ি আকাশ ছুঁয়েছে, গাছেরা পড়েছে চাপা। এখানে কেবল স্বপ্ন রয়েছে রাঙা পুস্তকে ছাপা। ধন্যবাদ। মিষ্টি হয়েছে, অনেক চমৎকার হয়েছে। কার কাছে শিখেছো? কে শিখিয়ে দিয়েছে? আমার শ্রদ্ধেয় প্রশিক্ষক মীর বরকত ভাইয়া এবং তামান্না তিথি আপুর নির্দেশনায় আমি কবিতাটি করেছি। অনেক ধন্যবাদ। এবং মীর বরকত এবং তামান্না তিথিকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যে 3টি শিশু শিল্পী আমাদের সাথে যুক্ত হয়েছে, অর্নিলা ভৌমিক, রূপন্তী বর্ধন এবং মেহজাবিন মৌসি, এই 3জনই মীর বরকত এবং তামান্না তিথির কল্পরেখার ছাত্রী। আমরা কল্পরেখাকে অভিনন্দন জানাই এবং তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটু ছড়া শুনি। আমরা এবার মেহজাবিন মৌসির কাছে যাব, দেখি মৌসি আমাদেরকে কি ছড়া শোনায়। অনেক বড় শিল্পী মৌসি, আমাদের সবচেয়ে বেশি বয়স মৌসির, তাই তো? আহা, কি তুলতুলে মুখখানি দেখেন। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে একটি ভালো সুযোগ দেওয়ার জন্য। আমি একটি রহিম শাহর একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম চঞ্চল মন। লিখেছেন রহিম শাহ। মা বাবা আমাকে শুধু আটকে রেখেছে, আর বলে খোকা ঘর থেকে হইও না কবের। অথচ মনটা কি ছুটে যায় দূরে দূরে, বাতাবে লেবুর বনে, পাই নিজেদের। পড়ার টেবিলে থাকি সারাদিন ধরে, আর মনটা তো পড়ে থাকে শাপলার বিলে। সেখানে কেবল করে মাছরাঙা পাখিগুলো উড়ু উড়ি ছুটোছুটি সকলেই মিলে। অঙ্কে বসে না মন, সরলে গরল করি, যোগ ভাগ গুণগুলো হয় এলোমেলো। পড়ার টেবিলে আমি ইংরেজি বই নিয়ে জানি না কোথায় মন সোজা চলে গেল। ঘাসের উপরে দিয়ে গড়াগড়ি খেতে খেতে নদীর জলকে ছুঁয়ে খুশি হয় মন। ব্যাকরণে হয়েছে কি সন্ধি সমাসে দেখি, তাল গোল এলোমেলো পড়ার ভুবন। মনটা যে বড় পাজি, সকল কাজের কাজী, বেতসলতায় ঝোলে বেথনের খোঁজে। মন হলো উড়ো পাখি, বাদশা বা বোর নাকি, পুরানো ঢাকায় গেছে বিরিয়ানি ভোজে। কত বলি মন তুই চলে আয় ঘর ফিরে, পড়ার টেবিলে কিছু সময় কাটা। মা বাবা ব্যস্ত কাজে, ঘরে বসা কার সাজে, ফাঁক পেয়ে মন দেখি দিয়েছে হাঁটা। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ মৌসি। তোমাকে কে শিখিয়েছে? আমার শ্রদ্ধেয় শিক্ষকরা তামান্না তিথি এবং বরকত ভাইয়া শিখিয়েছে। আচ্ছা, তামান্না তিথি এবং বরকত ভাই সব শিশু শিল্পীদেরকে খুব যত্ন করে শেখান, তাই না? জি।
শুধু শেখায় না, তোমাদেরকে আদরও করে। জি। আদরও করে। হ্যাঁ। তাহলে তাদের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা, তোমার বাবা মার কাছেও কৃতজ্ঞতা, কারণ তোমার বাবা মার আগ্রহ আছে বলেই তুমি এত সুন্দর করে কথা বলতে শিখেছো, সুন্দর করে ছড়া পাঠ করতে শিখেছো, এবং বড় হলে আরো অনেক কিছুই তুমি করবে। অনেক ধন্যবাদ তোমাকে। এবার আমরা আমন্ত্রণ জানাবো আমাদের নিউ ইয়র্কের একজন শিশু শিল্পী ঋতিকা দেব। ঋতিকা দেব ক্লাসিক্যাল উচ্চাঙ্গ নৃত্যেও পারদর্শী, গান করতে পারে, আবৃত্তি করতে পারে, উপস্থাপনা করতে পারে। ঋতিকা দেব, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি ছড়া পাঠের জন্য। আবৃত্তি করছি সেই ছেলেটি, লিখেছেন কবি রহিম শাহ। একটি ছেলে, পাগল ছেলে, পাড়ায় পাড়ায় ঘুরত, চোখ দুটো তার চোখ যেন নয়, ছবিতে বিমূর্ত। সবাই তাকে বাসত ভালো, সবার ছিল মিত্র। মুখ জুড়ে তার আঁকা ছিল স্বপ্নের মানচিত্র। সেই ছেলেটি ভেবেছিল দিন যেভাবে যাক না, একদিন ঠিক পেয়ে যাবে পাখির মতো পাখনা। পাখনাতে ভর করেই সেজে হয়ে যাবে অন্য, নীলকণ্ঠ পাখির মতো একেবারে বন্য। ৭১-এর ২৫শে মার্চ আঁধার ঘেরা রাত্রে হিংস্র কিছু জন্তু এলো ১০০০ মাইল সাঁতরে। দৃষ্টি ছিল হিংস্র তাদের, বিষ তামাটে অঙ্গ, শ্মশান তলির হাট বানাবে সবুজ শ্যামল বঙ্গ। পাগল মতো সেই ছেলেটি এলো যে আগ বাড়িয়ে, রক্তে আগুন লাগিয়ে দিয়ে সামনে গেল দাঁড়িয়ে। তারপর আর সেই ছেলেকে কেউ কোথাও পায়নি, ইতিহাসের পাতা খুঁজে তাকে পাওয়া যায়নি। তবে কিসে পাখি হলো, খুঁজে পেল পাখা সে, স্বপ্নের মানচিত্র রেখে হারিয়ে গেল আকাশে। অনেক ধন্যবাদ ঋতিকা দেব। তুমি কার কাছ থেকে শিখেছো, নাকি মায়ে শিখিয়ে দিল? মায়ে শেখান। মায়ে শিখালো। তোমার মাও অনেক গুণী শিল্পী, তিনিও গাইতে জানেন, নাচতে জানেন, এবং তার আগ্রহে তুমি সম্ভবত উচ্চাঙ্গ নৃত্যে প্রশিক্ষণ নিচ্ছ, এবং একদিন আমরা আশা করছি যে এই নিউ ইয়র্ক শহরে তুমি অনেক বড় নাচের শিল্পী হবে। এবং আমরা এটাও জানি যে তুমি খুব মেধাবী একটি মেয়ে, এবং তুমি যে স্কুলে পড়ছো সেখানেও তোমার অনেক সুনাম আছে। একদিন তুমি অনেক বড় হবে। আমাদের সকলের এই স্নেহ তোমার মাথায় রইল। শুধু তুমি না, আমাদের প্রত্যেক শিশুর জন্য এই স্নেহ, এই আদর, এই আশা আমাদের থাকলো। সুধীমণ্ডলী, আপনারা এই আসরটি দেখছেন আমরা শিশুদের সঙ্গী, আশিস প্রযোজিত এবং nrbnews24.com প্রচারিত, আর একযোগে রিলে করা ফেসবুক লাইভ থেকে, ইউটিউব লাইভ থেকে, আসর থেকে। আমাদের আজকের ফিচার পয়েন্ট রহিম শাহ, এবং তার সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন, তার শিশু জীবন, তার শিশুতোষ লেখা, এসব নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় একজন শিশু সাহিত্যিক এবং বিদ্বজন ডক্টর তপন বাগচি। আমি ডক্টর তপন বাগচিকে আমন্ত্রণ জানাচ্ছি শিশুদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, এবং রহিম শাহর জীবন সম্পর্কে কিছু বলার জন্য, যাতে আমরা চিনতে পারি যে আসলে এই রহিম শাহ আসলে কে, কেন তাকে আমরা আজকে নির্বাচন করলাম, কেন তার রচনাগুলো আমরা শিশুদের মাঝে পাঠ করার এই উদ্যোগটা নিলাম, আগ্রহ নিলাম। কে তিনি, কি লেখেন? ডক্টর তপন বাগচি। অনেক ধন্যবাদ। আমরা শিশুদের সঙ্গী, এর আগে আমি একবার উপস্থিত ছিলাম মাহমুদুল্লাহকে নিয়ে কথা বলার জন্য। আমি ধন্যবাদ জানাই মঞ্জুর কাদেরকে যে আবার আমাকে স্মরণ করা। তো রহিম শাহর কথা আর কি বলবো, যে কজন আমাদের সোনামণিরা আবৃত্তি করলো ওদেরকে অনেক ধন্যবাদ। এবং অনেকে মীর বরকত আমাদের খুব গুণী আবৃত্তিকার, এবং আমি অবাক হয়েছি যে নিউ ইয়র্কের থেকেও তারা বাংলাটাকে এভাবে চর্চা করে যাচ্ছে, কারণ সুযোগ কম এখানে। যেমন আমার চর্চা করা লাগে না, আমরা বাংলার মধ্যেই আছি, সেখানে তারা একটা বৃদ্ধ পরিবেশে, ভাষাগত বৃদ্ধ পরিবেশ, ঘরের মধ্যে হয়তো বাংলাটা চর্চা চলে, বাইরে যেখানে সুযোগ কম সেখানে তারা বাংলা চর্চা করছে, বাংলা ভাষায় লেখা কবিতা পড়ছে, আবৃত্তি করছে, সেটি আবার সম্প্রচার মাধ্যমে প্রচারের জায়গায় এসছে। এই যে আগ্রহ বাংলা ভাষাকে নিয়ে, আমরা যেখানে আতঙ্কিত যে একসময় আমাদের ভাষাটা কতটা থাকবে,
ভারতে তো হিন্দির আগ্রাসনে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা নিয়ে তারা আতঙ্কিত, আমাদের সে আতঙ্কটা ছিল না। কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় যেভাবে আমাদের ছেলে মেয়েরা বাইরে যাওয়ার জন্য ইংরেজি শিক্ষা আগ্রহী হয়ে উঠছে, সেখানে বাংলাটা হয়তো চাপা পড়ে যাবে। কিন্তু যারা বাইরে চলে গিয়েও বাংলা চর্চা করছে, আজকে তাদের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে না, আমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রিয় বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আজকে শিশু সাহিত্য বা ছড়া সাহিত্য নিয়েই আয়োজন, বাংলা ছড়া সাহিত্য, এটিও কখনো মুছে যাওয়ার নয়। আমি নাম না ধরেও সবাইকেই শুভেচ্ছা জানাই, আদর জানাই যে তারা খুব সুন্দর করে একজন না দেখা কবির কবিতা আবৃত্তি করেছো। তো রহিম শাহ, আমরা খুব মজা করতাম যে নাম নিয়ে, যে রহিম শাহ, আমাকে হুমায়ুন আজাদ বলতেন যে তুমি কি প্রাচীন নামের আধুনিক মানুষ, এরকম। রহিম শাহ বললে যিনি কেমন একটা নাম মনে হয়, কিন্তু সে যে কতটা শিশুদের জন্য লেখা আধুনিক মানুষ। যে ছড়াগুলো ওরা পাঠ করলো, সেখানে দেখো রোদ ভেসে যায়, রোদ হেঁটে যায়, মানে প্রকৃতিকে যারা সাহিত্যের সুষ্ঠুভাবে তুলে ধরেছে আমাদের এই সময়, বিশেষ করে শিশু সাহিত্যে, তাদের ভিতরে রহিম শাহ অগ্রগণ্য। রহিম শাহকে আমি চিনি, আমরা 80 দশকের মাঝামাঝি যখন ঢাকায় আসি পড়তে, তখন তার একটি ছড়ার বই বেরোয়, আমার স্পষ্ট মনে আছে, লড়াই লাগার ঘন্টা। একেবারেই রাজনৈতিক ছড়া, কারণ তখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, রাজপথে আমরা সারাদিন কাটাই, মিছিল মিটিং করে, টিএসসি, দোল চত্বর হয়ে প্রেস ক্লাব, দৈনিক বাংলার মোড়, সেখানে ফেরার পথেও রহিম শাহর সাথে দেখা হয়, কারণ তিনি তখন শিশু একাডেমিতে চাকরি করতেন, আমরা জগন্নাথ হলে থাকতাম। তো ওই রাজনৈতিক ছড়া মানে ছেড়ে পরে উনি লিখলেন দুধ মাখা ভাত কাকে খায় নামে, একটু প্রচলিত অনেক প্রাচীন ছড়া আছে, খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই। সেই লাইনটি নিয়ে তিনি একটি অদ্ভুত সুন্দর একটি ছড়ার বই লিখলেন। এবং আমরা দেখলাম যে ছন্দ অন্তমিল তো শুদ্ধ রাখার দায় আছেই কবির, অনেকে লেখেন না, সেটা তাদের ব্যর্থতা। কিন্তু রহিম শাহ এগুলোর পরেও কবিতার ভাষা, শিশুদের উপযোগী কোন শব্দ ব্যবহার করব কি করব না, এরকম খুব সচেতন। এবং সবার আগে কুসুমবাগে কিংবা তার পাখির ছড়া, পাখির পড়া একটা বই আছে তার, শুধু পাখিদের নিয়ে, মানে পাখি চেনার জন্য, এই পাখির লেজ কেমন, এই পাখির গায়ের রং কেমন, এই পাখি কি খায়, পাখির বৈশিষ্ট্য কি, কোন কোন দেশে পাওয়া যায়, এইসব বিষয় নিয়ে আমাদের গদ্যে বা ইংরেজিতে, বাংলায়ও আছে, ছবি সহ অনেক ভারী ভারী বই আছে। তো ওইগুলো পড়ে ঠিক মনে থাকে না, কিন্তু রহিম শাহ সেই কাজটি করলেন যে তখন পাখির ছড়া, পাখির পড়া এই নামে পাখিদের বিবরণ নিয়ে ছড়া লিখলেন। এবং তার আরো কিছু বিষয় আছে, ছোটদেরকে আমার দেশের সঙ্গে, আমার দেশের প্রকৃতির সঙ্গে, আমার দেশের প্রাকৃতিক সম্পদের সঙ্গে, দেশকে ভালোবাসার জন্য যে সমস্ত অনুষঙ্গ জরুরি, সেগুলোকে চিনিয়ে দেয়া, এই কাজগুলো কিন্তু ছড়ার মাধ্যমে রহিম শাহ করে গেছে। শুধু পাখি নয়, পশুদের চেনা নিয়েও তিনি পশুদের নিয়ে ছড়া লিখছে। তো তার আরেকটা সুন্দর নাকটা টেনে বাঁশি নামে একটি ছড়া আমার মনে পড়ে, সম্ভবত এটি এডওয়ার্ড লিয়ারের যে লিমেরিক, তার অনুকরণে বা কিছু কিছু তার অনুবাদে, এটা খুব সুন্দর। নাক টান দিলে যে বাঁশি হয়ে যায়, সেই নাকটা টেনে বাঁশি, আমাদের একটি প্রবাদের মতো লাইন, সেই লাইনটাকে নিয়ে উনি, যতদূর মনে পড়ে, লিমেরিক ছিল বইটি, মানে 5 লাইনের, যেটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং পঞ্চম লাইনের 1 মিল, তৃতীয় চতুর্থ আরেক মিল, এরকম। তো সেগুলো আমি ওই বিস্তৃত ভিতরের ব্যাখ্যায় যাব না ছন্দের, কারণ আমরা এখানে সোনামণিদের নিয়েই বসেছি। এদের যে ভালো জায়গাগুলো, রহিম শাহকে কেন আমরা ভালোবাসি, তিনি আমাদেরকে জীবজন্তু চেনান, তিনি আমাদের প্রকৃতি চেনান, তিনি আমাদের পাখি চেনান, নদী নিয়ে ছড়া লেখেন। আমার বাংলা মাকে ভালোবাসি, এই কথা বলার সঙ্গে সঙ্গে যেটা হয়, আমি আমার মায়ের ভাষাকে ভালোবাসি, আমি এই বাংলাদেশটাকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি। সেগুলো চিনিয়ে দেওয়ার কাজটা যিনি করেন, তাদের ভিতরে আমাদের রহিম শাহকেই আমরা স্মরণ করি সর্বাগ্রে, যে তিনি কাজটি একেবারেই খুব মনোযোগ দিয়ে করেন, শুধু ছড়া লেখার স্বার্থে নয়, দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে কাজটি করেন। এবং এক ফাঁকে মঞ্জুর কাদের বলেছেন যে ভারতে তার লেখা পাঠ্য, এটি কিন্তু অত্যন্ত গৌরবজনক ব্যাপার। কারণ এই বয়সে, রহিম শাহর বয়স এখন ধরেন 60 পেরিয়ে গেছে,
কিন্তু আরো আরো 15-16 বছর আগে তার একটি পত্রিকা থেকে নিয়ে তার একটি ছড়া, হ্যাঁ, সম্ভবত ছড়াটার নাম ছুটি, মানে ছুটির দিনে আমরা কি কি করতে চাই, সেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থাৎ সরকারি পাঠ্যপুস্তকে 2য় শ্রেণীর জন্য পাঠ্য। আমরা দেখে আসছি যে জীবিত কারো লেখা পাঠ্য খুব কম হয়, কিন্তু রহিম শাহর পাঠ্য বাংলাদেশে হয়নি তার ছড়া, কিন্তু ভারতে নিয়েছে। অর্থাৎ সেখানে তারা ছড়ার মান বিচার করেই তাদের দেশের শিশুদেরকে 2য় শ্রেণীতে যারা পড়ে তাদেরকে তাদের উপযোগী বিবেচনা করে তাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত করেছে। এটি অনেক বড় সম্মানের একটি কাজ। তিনি সম্মান আরো পেয়েছেন, বিশেষ করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যের জন্য। আমরা জানি যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কয়েকটি শাখায় দেওয়া হয়, 11টি শাখায় এখন, তার ভিতরে শিশু সাহিত্য একটি, এবং এটি যে কোনো শিশু সাহিত্যিকের জন্য একটি মানে প্রার্থিত পুরস্কার। আবার এভাবে দেখলে যে এই পুরস্কারটি বলা যেতে পারে যে অরাজনৈতিক এবং বেসামরিক সবচেয়ে বড় পুরস্কার সাহিত্যের জন্য, সেটি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সেই পুরস্কারটাও তিনি পেয়েছেন বেশি দিন আগে না, এই 2019 সালে পেয়েছেন। উনি একটু বেশি বয়সী পেয়েছেন, কিন্তু তবু পেয়েছেন। তো ইনি বাংলাদেশের এমন কোনো বলা যেতে পারে 21 পদক আর স্বাধীনতা পদক বাদে সমস্ত পদকই উনি পেয়েছেন। অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, জসীমউদ্দিন পুরস্কার, শ্রীপুর সাহিত্য পুরস্কার। অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার তিনি পেয়েছেন প্রায় সম্ভবত 3বার কি 4বার পেয়েছেন। ওই পুরস্কারটি বইয়ের উপরে দেওয়া হয়, তো ভালো বই লিখলে 3 বছর পরে আবার ওই বিভাগে সে পেতে পারে। এভাবে 3-4বার তিনি পেয়েছেন। শুধু কি ছড়ার কথা, তিনি ছোটদের জন্য, আমি তার আগুন ডানার পাখি বলে একটি উপন্যাস পড়েছিলাম এবং রচনাও লিখেছিলাম, 90 দশকের মাঝামাঝি সময় লেখা, একেবারেই কল্পকাহিনী। তিনি দোয়েল নিয়ে বই লিখেছেন, গল্পের বই। তিনি বাচ্চা হাতির কাণ্ড, একেবারেই কাল্পনিক গল্প, যে বাচ্চা হাতি ছোট হাতি যখন কি কি কাণ্ড করে বেড়ায়, এগুলো করা, এবং রূপকথার যে রূপান্তর, আমাদের প্রচলিত রূপকথা, সেগুলোকে ছড়ায় রূপান্তর করেছেন, গল্পে রূপান্তর করেছেন, অন্য ভাষার রূপকথাকে তিনি অনুবাদ করেছেন, এবং ইংরেজিতেও তার ছোটদের উপযোগী বই আছে। তো সব মিলিয়ে আমি একসঙ্গে আর এত বলছি না, আমরা আরো কিছু ছড়া শুনে আসবো। আর রহিম শাহকে আমরা পাইনি, রহিম শাহকে পেলেও ভালো লাগতো, তো তিনি যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের মাঝখানে আসেননি। তো আমি এই ছোট মামনিদের ধন্যবাদ জানাই যে তারা এই প্রজন্মের একজন বড় ছড়াকারের ছড়া তারা কণ্ঠে তুলে নিয়েছেন, এবং তাদের কণ্ঠের মাধ্যমে আরো অনেকের কাছে, অনেকের কানের কাছে পৌঁছে যাবে, অনেকের মনের কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ তোমাদের ছড়া শুনে বা কাদের ভাইয়ের কথা বলে আবার আমরা আসবো কথা বলতে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তপন বাগচি, আমাদের শিশুদেরকে সময় দেওয়ার জন্য এবং আমরা শিশুদের সঙ্গীকে সময় দেওয়ার জন্য। কারণ আমরা সবসময় শিশুদের সঙ্গী হয়ে থাকতে চাই। আমরা চাই আমাদের শিশুরা যাচাই বাছাই করে ভালো মন্দ বুঝতে শিখুক, বিজ্ঞান মনস্ক হোক, অসাম্প্রদায়িক হোক, মুক্ত বুদ্ধির হোক। এই আশা নিয়ে আমরা প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায়, বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায়, ভারত সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 7:30টায় আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক প্রচার করে আসছে। এটি আমাদের 21তম পরিবেশনা, এবং আগামী মাসে আমরা প্রচার করব আরো একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক, ডক্টর পীযূষ কান্তি বড়ুয়ার শিশু সাহিত্য নিয়ে আলোচনা। আমরা এতক্ষণ ছড়া শুনলাম এবং ডক্টর তপন বাগচির আলোচনা শুনলাম। ডক্টর তপন বাগচির কাছে আমাদের শিশুদের কিছু প্রশ্নও থাকতে পারে, সেগুলিও আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ ছোট্ট শিশুদের সম্পর্কে আপনাকে যখন বলেছি, তারা আপনাকে খুব ভালোবেসেছে এবং আপনার কথা শোনার জন্য তারা উদ্গ্রীব হয়েছিল। আপনি যে আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সব শিশুদের পক্ষ থেকে এবং আশিসের পক্ষ থেকে আপনাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবসময় আমাদের সাথে থাকবেন। সুধীমণ্ডলী, এবারে আমরা আবারও রহিম শাহের কিছু ছড়া শুনবো। আরেকটি কথা বলে রাখি মাঝখান থেকে, রহিম শাহ দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং এখনো যে তিনি খুব একটা সুস্থ তা না। তিনি সম্ভবত ঢাকা শহরের বাইরে গেছেন এবং সেখান থেকে তিনি অনবরত চেষ্টা করছেন যুক্ত হওয়ার জন্য, তিনি যুক্ত হতে পারছেন না।
এবং আমাদের আজকের অনুষ্ঠানের যে সমন্বয়ক জনাব ওমর আলী, তিনিও তার সাথে যোগাযোগ রেখে চলছেন। আমি জানি না, হয়তো সেখানে বিদ্যুৎ নেই বা কোনো একটা যান্ত্রিক গোলযোগের জন্য তিনি এখনো যুক্ত করতে পারছেন না, কিন্তু তিনি এখনো চেষ্টা করছেন। আমরা আশা করব যিনি সহসাই তিনি যুক্ত হবেন। এবার আমরা আবার তার ছড়া পাঠের আসরে যাব। সবচেয়ে ভালো লাগতো কি, যে যার ছড়া দেশ বিদেশের শিশুরা পড়ছে, তিনি যদি উপস্থিত হয়ে শোনেন, তার কাছেও ভালো লাগতো। এই দুঃখটুকু আমাদের রয়ে গেল, এবং যে কোনো সময় যদি উনি যুক্ত হয়ে যান, সেই দুঃখটুকু আমাদের উধাও হয়ে যাবে। এবারে আমরা আবার ছড়া শুনবো, যাব আবার অর্নিলা ভৌমিকের কাছে। অর্নিলা, তোমার কণ্ঠে একটি ছড়া আমরা শুনেছি, এবারে আরো একটি ছড়া শুনবো। দাদিমা তুমি কি, লিখেছেন রহিম শাহ। দাদিমা তুমি কি বুড়ো হয়ে গেছো, হাঁটো লাঠি ভর দিয়ে, গল্প শুনতে ছেলে মেয়েগুলো আসে কি তোমার বাড়ি? আমি আছি বড় চিন্তায় জানো, সত্যি তোমাকে নিয়ে। কেন যে আসো না আমাকে দেখতে, এ ভীষণ বাড়াবাড়ি। আমাদের ঘর জেলখানা যেন, প্রায় থাকি একা একা। দরজায় গেটে তালা দেয়া থাকে, বেরোবার নেই পথ। মা বাবা বলেন, কাজ তো তোমার সারাদিন পড়ালেখা। আমার পড়ার টেবিলেই নাকি আমার ভবিষ্যৎ। জানো কি দাদিমা, এখানে তো নেই গল্পের দাদা দাদি। এখানে কেউই স্বপ্নের কথা বলে না আমার কাছে। বাবা মা অফিসে চলে গেলে রোজ আমি একা একা কাঁদি। ওরা তো বোঝে না আমার মনেও স্বাদ আহ্লাদ আছে। আমার এখন একঘেয়ে লাগে শহরের দিন রাত। সারাদিন পড়া, রাত্রি হলেই ঝিম মেরে পড়ে থাকা। ইস, তুমি যদি আমাকে দেখতে আসতে অকস্মাৎ, আমাদের ঘর ঝলমলে হতো, থাকতো না ফাঁকা ফাঁকা। খালি হাতে তুমি এসো না দাদিমা, কিছু নিয়ে এসো সাথে। কি আনতে হবে তার তালিকাও আগেই রেখেছি করে। এগুলো কিন্তু কাউকে দেবে না, দেবে তা আমার হাতে। তাই নিয়ে এসো তোমার ছোট্ট ঝুলিতে যেটুকু ধরে। আগে আগে তুমি গোছ করে রেখো রং পেন্সিলগুলো। কিছু রং তুমি ধার করে নিয়ে এসো রং ধনু থেকে। রাজহাঁস আঁকা বুড়ো আংলায় জমে গেছে বুঝি ধুলো, তবু নিয়ে এসো, বইটি আমার টেবিলেই দেব রেখে। আকাশের নীল, পাখিদের গান, সোনালি রোদের ডানা এবং অল্প জ্যোৎস্নাও যদি ঝুলিটাতে নিতে পারো, খুব ভালো হয়। সঙ্গে পুতুল চুল টানা বিবিয়ানা। যদি পাই কাছে, আনন্দ যেন বেড়ে যাবে আরো। মাঠের মধ্যে শুয়ে থাকা পথ রেখো দু চোখে ধরে। শঙ্খ নদীর এক মুঠো ঢেউ আঁচলে লুকিয়ে রেখো। জানালার পাশে পরীরা কি আজও দল বেঁধে নাচ করে? তাদের নাচের ছবি কি মনে আনতে পারো কি দেখো। অত কিছু যদি আনতে না পারো, এনো না কষ্ট করে। পরিমার মতো দাদিমা তুমিও ছুটে এসো দ্রুত বেগে। শুধু আধখানা ছেলেবেলা তুমি নিয়ে এসো মুঠো ভরে। তোমার জন্য জানালাটা খুলে রব সারা রাত জেগে। খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব ভালো লাগলো। তোমাদেরকে শিখিয়ে তামান্না তিথি এবং মীর বরকত একদম ধন্য হয়েছে। আর আমরা যেটা চাই কি, যে তোমরা শুধু সুন্দর করে পড়বে সেটাই না, তোমরা ক্লাসে ভালো পড়াশোনা করবে, তোমরা ভালো মানুষ হবে, তোমরা মানুষকে ভালোবাসবে, শুধু মানুষ না, তোমাদের আশেপাশে যত জীব আছে, জন্তু জানোয়ার আছে, তাদেরকেও ভালোবাসবে, গাছকে ভালোবাসবে, পথ ঘাট নদী বাগান সবকিছুকে ভালোবাসবে, পোকামাকড়কেও ভালোবাসতে হবে। আমরা অনেক সময় যেটা করি, আমাদের প্রয়োজনে কিছু কিছু পোকামাকড় আমরা মেরে ফেলি। আমরা অ্যারোসল দিয়ে, মশার কয়েল দিয়ে মশা মেরে ফেলি, পিঁপড়াকে মেরে ফেলি। হয়তো আমাদেরকে নিরাপদ রাখার জন্য হয়তো মেরে ফেলতে হয়, কিন্তু তোমার অন্তরে যেন তাদের জন্য একটি মমতা থাকে, যে আমার প্রয়োজনে হয়তো তাদেরকে আমাকে মারতে হয়েছে, কিন্তু তারাও কিন্তু এই পৃথিবীর বাসিন্দা। এই পৃথিবীতে তুমি যেমন একটি জীব, তারাও একটি জীব। তোমার যেমন বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। এখন আমাদেরকে বাঁচতে হলে কিছু প্রাণীকে আমরা মেরে ফেলি, চলে আসছে যুগ যুগ ধরে, কিন্তু তোমার মনে একটি ভালোবাসা থাকতে হবে যে আহারে আমি নিজেকে নিরাপদ রাখার জন্য তোমাকে মেরেছি। এই মমতাটুকু যেন থাকে, এটা আমরা চাই। একটি মানুষের জন্ম তখন সার্থক হয়
যখন সে নিজেকে ভালোবাসার সাথে সাথে চারদিকে সে যা দেখে, তাদের প্রাণ থাকুক বা না থাকুক, সবাইকে ভালোবাসে। একটি বৃক্ষ, একটি ইলেকট্রিকের পোল, একটি পথ, একটি শান বাঁধা একটি পুকুরের ঘাট, একটি পিচ্ছিল পথ, সবকিছুকে তোমাকে ভালোবাসতে হবে। তাহলে তোমার জীবন, তুমি নিজেই দেখবে যে একসময় তোমার জীবন কত আনন্দময় হয়ে ওঠে। আর তুমি যদি শুধু নিজে নিজে বাঁচো, তাহলে দেখবা যে তোমার সংকটের সময় কেউ তোমার পাশে নেই। আমরা সবসময় বলি কি, একসাথে বাঁচলেই ঠিকঠাক বাঁচা হয়, একা একা বাঁচে যারা শুধু পর গাছা হয়। একসাথে বাঁচলেই সংকটে বল হয়, নিরেট বিপদগুলো গলে গিয়ে জল হয়। একসাথে বাঁচলে যে কত সুবিধা, একসাথে বাঁচলে। এই দেশে তুমি দেখবা যারা বিড়াল পালে, কুকুর পালে, কেউ কেউ সাপও পালে। এই যে একটি বিড়াল, একটি কুকুর বা একটি সাপ এত হিংস্র প্রাণী, কিন্তু সে যে পোষে তার জন্য সে প্রাণ দিয়ে দেয়, তার জন্য সে এত যত্ন মুখর একটি দৃষ্টি নিয়ে থাকে, পাশে পাশে থাকে, সঙ্গ দেয়। যারা শুধু এইসব পশু পাখিদের ভালোবাসে তারাই শুধু এই ভালোবাসাটা বোঝে, আমরা বাড়ি থেকে বুঝতে পারি না। আমরা চাই আমাদের প্রতিটি শিশু, সে তুমি বাংলাদেশেই বাস করো আর বাংলাদেশের বাইরেই বাস করো, তোমাদের ভিতরে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক প্রাণীর জন্য, প্রত্যেক জিনিসের জন্য একটি মমতা হয়ে উঠুক, আমরা এটি চাই। প্রিয়ন্তী পালকে আমন্ত্রণ জানাবো। প্রিয়ন্তী পাল, তোমার কণ্ঠে ছড়া শুনবো। সুবর্ণগ্রাম লিখেছেন রহিম শাহ। শাপলা ফোটা বেল ছিল এক, জল থই থই করা, ফুলের সঙ্গে করতে খেলা জল মুরগির ছানা। কলমি লতার ছাপ ছিল জলে নুয়ে পড়া, বিলের সঙ্গে নীল আকাশের ভাব ছিল একান্ত। এইখানে এইখানে একটি ছিল ছোট্ট পুকুর, গাছ ছিল চারপাশে, সেসব গাছে কতই ছিল পাখির আনাগোনা। হীরের টুকরো রোদগুলো সব গড়িয়ে যেত ঘাসে, বিকেল বেলা পুকুর দেখে মন হতো আনমনা। এইখানে এইখানে খেলার যে মাঠ, সেটি ছিল নরম ঘাসে চেয়ে, সেখানটাতে আমরা কজন আড্ডা দিলাম কত। বিকেল হলে যুক্ত পাড়ার সকল ছেলে মেয়ে, সন্ধে হলে ভিড় করতে জোনাক শত শত। এইখানে এইখানে জংলা দূরে শাড়ি পরা একটা ছিল বাড়ি, সেই বাড়িটার উঠোন ছিল রোদ্দুরে টান টান। রাতের বেলা জ্যোৎস্না নিয়ে হতো কাড়াকাড়ি, গভীর রাতে শোনা যেত নিম পাচাদের গান। এইখানে এইখানে কাল পেরোবার সাক্ষ্য ছিল হাট বাজারের যেতে, সবাই যখন ছুটত কেবল এইদিকে ওই দিকে। আমি নিজে মুখ দেখতাম জলেতে চোখ পেতে, হতো সেই শখ নিয়ে নিজে নাম লিখে। এইখানে এইখানে সুবর্ণগ্রাম নামে আমার ছোট্ট সেই গ্রামখানি। এইখানে কি ছিল নাকি ভুল করেছি পথে? ভুল হলে হোক, শুধরে নেবার কায়দা আমি জানি। এইখানে নয়, সবাই খুঁজে পাবো ভবিষ্যতে, ওইখানে ওইখানে। ধন্যবাদ। প্রিয়ন্তী পাল, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে শুনবো রূপন্তী বর্ধনের কণ্ঠে রহিম শাহের একটি ছড়া। রূপন্তী বর্ধন। ছোট্টবেলার বন্ধু লিখেছেন রহিম শাহ। হাঁটছি আমি একলা একা একলা একাই, চলতে চলতে যদি আমি তার দেখা পাই, কান পাতি কে বলছে যেন কি নাম তাহার, কি নাম হবে পাকুড় কিংবা পাতাবাহার। হতে পারে শালিক, ডাহুক কিংবা কুবো, যদি আমি তার দেখা পাই একটু ছুবো। হঠাৎ আমার পড়লো মনে মিশ্রিত নাম, ছোট্টবেলার বন্ধু আমার সুবর্ণগ্রাম। হাঁটছি আমি একলা একা একলা একাই, চলতে চলতে যদি আমি তার দেখা পাই, এই এই তো
চেনা চেনা লাগছে তাকে, রোদের কণা ছড়াচ্ছে তার পাতার ফাঁকে। কিন্তু জরা জীর্ণ যে তার শরীর, তবে বুঝতে পারি সেই সে পাখর এটাই হবে। হাঁটছি আমি একলা একা, একলা একাই, চলতে চলতে যদি আমি তার দেখা পাই, হয়তো এটাই হতে পারে কামারপাড়া। কিন্তু পুরো এলাকাটাই বৃক্ষহারা, কয়েকটি গাছ টিকে আছে কোনো মতে, পথের ধুলো কান্না করে শীর্ণ পথে। এই তো মনে পড়ছে, আবার পড়ছেও না, ছোট্টবেলার বন্ধু কেন হয় অচেনা। হাঁটছি আমি একলা একা, একলা একাই, চলতে চলতে যদি আমি তার দেখা পাই, সেই সে পুকুর, পুকুর পাড়ে গাছের সারি, একটু দূরেই একটা ছিল পোড়ো বাড়ি। গা ছমছম গল্প ছিল তাকে নিয়ে, ঢোল নাকারা বাজিয়ে হতো ভূতের বিয়ে। কোথায় সেসব, তবু যে দেয় গায়ে কাঁটা, চোখের সামনে জ্বলন্ত এক কীটের ভাটা। আবার হাঁটছি, হাঁটতে থাকি মনের ভুলে, ঝরে পড়া একটা পাতা নিলাম তুলে। হঠাৎ আমার পড়লো মনে, কি হারালাম, ছোট্টবেলার বন্ধু আমার সুবর্ণ গ্রাম। ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও অনেক ধন্যবাদ রূপন্তী বর্ধন। তোমার সুবর্ণ গ্রামের, এই সুবর্ণগ্রাম শুধু রহিম শাহর সুবর্ণগ্রাম না, এটি আমাদের সকলের সুবর্ণগ্রাম। আমাদের গ্রামকে আমাদের ভালোবাসতে হবে। এই যে তোমরা যে যেখানেই থাকো না কেন, হয়তো ঢাকায় থাকো, ছুটি হলে তোমরা কিন্তু গ্রামে যাও, নানা বাড়ি হোক, দাদা বাড়ি হোক, সেখানে অনেকেই থাকে, মামারা থাকে, চাচারা থাকে, ছোট্টবেলার বন্ধুরা থাকে, মায়ের সাথীরা থাকে, খালারা থাকে, ফুফুরা থাকে, তাদের সাথে সবসময় একটা মায়ার বন্ধন থাকে। সেই জন্য গ্রাম মানুষকে টানে। আগেই বলেছি, সেই গ্রাম, গ্রামের পথ, সেই পুরনো জামরুল গাছ, সেই এক পায়ে দাঁড়ানো তাল গাছ, এইসবের একটা মায়া আছে, সেগুলি তোমাদেরকে টানে। রহিম শাহ যে সুবর্ণ গ্রামের কথা বলেছেন, সেই গ্রামটি তার মতো করে তিনি বলেছেন, কিন্তু আমাদের মতো করে আমাদের প্রত্যেকের একটি গ্রাম আছে। সেখানে আমরা যারা নিউ ইয়র্কে থাকি, আমাদের এই যে প্রিয়ন্তী বা ঋতিকা দেব, তারাও মাঝে মধ্যে বাংলাদেশে যায়। সেখানে যেয়ে সেই মায়ের গ্রামে যায়, বাবার গ্রামে যায়, সেখানে তারা হুটোপুটি করে, পুকুরে ঝাঁপ দেয়। কেন? শুধু মানুষ না, পুকুরের প্রতিও মানুষের একটা মায়া থাকে, গ্রামের প্রতি একটা মায়া থাকে। তোমাদের সকলের এই মায়াটুকু আরো বাড়ুক, এটি আমরা চাই। আমরা এবারে যাব আমাদের মেহজাবিন মৌসির কাছে, আমাদের সবচেয়ে ছোট্ট বন্ধু, একটি আদরের তুলতুলে পুতুল। মৌসি, কি ছড়া শোনাবে বলো? ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের সবার জন্য যে আমাকে আরেকবার একটি সুযোগ দেওয়ার জন্য। আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি, রহিম শাহর সবকিছু মামাদের, লিখেছেন রহিম শাহ। নেই কোনো পাত নেই, পাতে কোনো ভাত নেই, ঘুমানো রাত নেই, হাত নেই, জাত নেই, আমাদের আমাদের সব 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 কিছু মামাদের মামাদের। কাজে কোনো ছুটি নেই, ছুটি পেতে খুঁটি নেই, কোনো লুটোপুটি নেই, রুটি নেই, মুঠি নেই, আমাদের আমাদের সব 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 কিছু মামাদের মামাদের। থাকবার বাড়ি নেই, নেই কোনো গাড়ি নেই, কমা নেই, দাঁড়ি নেই, হাঁড়ি নেই, শাড়ি নেই, আমাদের আমাদের সব 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 কিছু মামাদের মামাদের। মামা খালু কাকা নেই, কড়ি নেই, টাকা নেই, শরীরও ঢাকা নেই, ভাগ্যের চাকা নেই, আমাদের আমাদের সব 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 কিছু মামাদের মামাদের। নেই কোনো আশা নেই, মুখে কোনো ভাষা নেই, সুখ স্রোতে ভাষা নেই, কাঁদা নেই, হাসা নেই, আমাদের আমাদের সব 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 কিছু মামাদের মামাদের। নেই কাজ কাম নেই, কাম করে নাম নেই, জীবনের দাম নেই, আমাদের আমাদের সব 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 কিছু মামাদের মামাদের। ধন্যবাদ। তাহলে তো আমি তো তোমার মামা, তাহলে সবকিছু আমাদের। আরে পুরো পুরো পৃথিবীতেই তো তোমাদের।
মামাদের আর কি আছে, পুরো পৃথিবী তোমাদের। আর আমাদের রহিম শাহ মেসেজ দিয়েছে, উনি দেখতে পাচ্ছেন, মানে ঢুকতে পাচ্ছেন না, কিন্তু উনি শুনছেন সবার কথা। যাক, আচ্ছা, এটিও আনন্দের যে তাকে শোনানো যাচ্ছে। আর আমাদের অনেক দর্শক শ্রোতা বেশ কিছু মন্তব্য করেছে, সেগুলো যদি একটু শোনাতেন তাহলে মনে হয় আরো একটা মানে দারুণ বিষয় হতো। কারণ অনেক দর্শক শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা কমেন্টও করছেন হোয়াটসঅ্যাপে, অনেক অনেক ফেসবুকে। ধন্যবাদ। হ্যাঁ, আমিও হ্যাঁ, ভাবছিলাম যে আমি আমাদের যিনি সমন্বয়ক তিনি কমেন্টগুলি দেখাচ্ছিলেন, আমি পড়ে পড়ে শোনাই কয়েকটি হ্যাঁ, উল্লেখযোগ্য কয়েকটি কমেন্ট শোনাই। যেমন লিপি মেরিনা বলছেন দারুণ, দাস মিডিয়া বলছেন ভেরি গুড, রহিম শাহ বলছেন আমি দেখছি। আমরাও জানি আপনি দেখছেন, কিন্তু আপনি যে কেন ঢুকতে পারছেন না এই দুঃখ আমাদের সারা জীবন থাকবে। আপনি এখনো ঢুকতে পারেন, কারণ আপনার ছড়াগুলি এই শিশুরা কল্পরেখার দুজন বিখ্যাত আবৃত্তিকার মীর বরকত এবং তামান্না তিথি এত যত্ন করে তাদেরকে শিখিয়েছে, তারা খুব মিষ্টি করে পড়ছিল। আপনি যদি দেখে দেখে উপস্থিত হয়ে শুনতেন আপনার কাছে আরো ভালো লাগতো। আপনি যদি আসতে পারেন খুবই ভালো হবে আমাদের সবার জন্য। দাস মিডিয়া আবার লিখছেন, প্রিয়ন্তী প্যারেন্টস আর রিয়েল বাঙালি। সবার প্যারেন্টস রিয়েল বাঙালি, না হলে এত সুন্দর করে বাংলা কেমন করে শেখায়। শারমিন ইসলাম লিখেছেন খুব সুন্দর হয়েছে। তপন বাগচি নিজে লিখেছেন শুভ সময়। এটি একটি চমৎকার বিষয়। এখন কিন্তু আমরা শুভ রাত্রি বা শুভ সকাল বা শুভ সন্ধ্যা এসব বলি না। কেন বলি না? কারণ আমি যখন শুভ সন্ধ্যা বলবো তখন তো তোমাদের শুভ রাত্রি, শুভ সন্ধ্যা। আমি যখন শুভ সন্ধ্যা বলবো তখন বাংলাদেশে শুভ সকাল। কাজেই একটা ওলটপালট সময় হয়ে যায়। সেজন্য আমরা শুভ সময়, শুভ প্রহর এই কথাগুলি বলি। তাহলে সবার জন্যই এটি প্রযোজ্য হয়। লিপি মেরিন আবার লিখছেন খুব সুন্দর। রোটারিয়ান আমিরুল ইসলাম লিখেছেন, মৌসি অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক দোয়া ও শুভ কামনা তোমার জন্য, মৌসির জন্য, সবার জন্যই দোয়া শুভকামনা। শিবানী ঘোষ লিখেছেন সকলের জন্য শুভকামনা। দেখুন তিনি সব শিশুকে ভালোবাসেন। শারমিন ইসলাম লিখেছেন সবার কবিতা সুন্দর হয়েছে। নন্দিতা সাহা বলেছেন শুভ সকাল, শুভ আয়োজন। আশুতোষ দাস বলেছেন অনুষ্ঠান ভালো হচ্ছে, আপনাকে ধন্যবাদ। শিবানী ঘোষ বলছেন শিশু শিল্পীদের পরিবেশনা অনবদ্য। মারিয়া সারাহ বলছেন অনেক অনেক শুভকামনা সবার জন্য। নন্দিতা সাহা বলছেন খুব সুন্দর প্রকাশ ভাই। নন্দিতা সাহা আবার বলছেন ছড়ার মান বিচারেও তিনি রহিম শাহ আধিপত্য অর্জন করেছেন। মানে তিনি বলতে চাচ্ছেন যে ছড়ার মানে রহিম শাহ বেশ আধিপত্য অর্জন করেছেন। এস দিনা আফরোজ বলেছেন শুভকামনা সবার জন্য। শারমিন ইসলাম আবারও বলছেন সবার কবিতা খুব সুন্দর হয়েছে। শিবু মুস্তাফিজ বলছেন, শেবু মুস্তাফিজ, শিবু উনিও মুস্তাফিজ, খুবই ছড়াকার, রংপুরে থাকেন। আচ্ছা, আপনাকে স্বাগত জানাই শিবু মুস্তাফিজ। একদিন আপনার ছড়াও শুনবো। শুভকামনা, আপনার শুভকামনা আমি সবাইকে পৌঁছে দিলাম, আমি নিজেও নিলাম। শিবানী ঘোষ আবার বলছেন খুব সুন্দর প্রকাশ, শিশু মনে আবেশ ছড়াবে। ধন্যবাদ আপনাকে। বনানী ঘোষ বলেছেন খুব সুন্দর, শুভকামনা। মারিয়া সারা আবার বলছেন সবার উপস্থাপনা অনেক সুন্দর। তিথিবালা বলছেন চমৎকার আয়োজন। আমরা চেষ্টা করি চমৎকার আয়োজন করার জন্য। আমরা অনুষ্ঠান কতটুকু ভালো হয়, কতটুকু শ্রুতিমধুর হয় তার চেয়ে বড় কথা আমরা চাই যে আমাদের শিশুরা বিকশিত হয়ে বড় হোক। কারণ বাংলাদেশে যারা বড় হয়ে গেছে তো হয়েই গেছে, তাদেরকে তো আপনি শুদ্ধ করতে পারবেন না। কিন্তু শিশুরা যদি ছোটবেলা থেকে একটি শুদ্ধ চিন্তা নিয়ে বড় হতে পারে, এরা যদি আরো ৮০ বছর বাঁচে তাহলে ৮০ বছর পৃথিবীটা শুদ্ধ থাকবে। আর এই যে আজকে আমাদের অর্নিলা, প্রিয়ন্তী, রূপন্তী, মৌসি, রীতিকা এদের মতো শিশু যদি ঘরে ঘরে থাকে, তাহলে আমরা একদম হাততালি দিয়ে কথা বলতে পারি যে আমাদের বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমাদের চেয়ে এত সুন্দর দেশ আর কারো হবে না, সেই আশে আমরা বুক বেঁধে থাকি। রীতিকা দেবের কাছে যাওয়ার আগে আমরা তপন বাগচির কাছে আরো একবার যাব। এই যে আপনি যেমন বাংলাদেশে বাংলা একাডেমি বাংলা সাহিত্যের জন্য এত কিছু করে, কত আয়োজন আপনাদের, কত পরিশ্রম আপনারা করেন। আর বিদেশেও কিন্তু বেশ অনেকগুলি সংগঠন আছে, তারা এরকম পরিশ্রম করে। আপনি জানেন যে বিদেশে এই নিজেদের জীবিকা অর্জনের জন্য মানুষকে প্রচুর কষ্ট করতে হয়। যেমন একটি সংগঠনের কথা বলি,
বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা সেই প্রায় 20-25 বছর থেকে 3 জন নারী, একজন সেলিম আশরাফ, একজন অ্যানি ফেরদৌস, একজন নীলুফার জাহান এবং তাদের সাথে আরো কিছু শিক্ষক আছেন, তারা মিলে শিশুদেরকে শেখানোর জন্য স্কুল পরিচালনা করে। সেই স্কুলে পড়ানো হয়, বাংলা শেখানো হয়, উপস্থাপনা শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, নাচ গান সবকিছু শেখানো হয় এবং তারা কখনো কখনো নিজেদের জীবিকাকে জলাঞ্জলি দিয়েও বিপার জন্য কাজ করেন। কেন? এই যে বিদেশের মাটিতে এত শিশু থাকে, তাদেরকে যাতে বাংলা সংস্কৃতির সাথে রাখা যায়, এই যে এরা এত কাজ করছে। আমি একটি সংগঠনের নাম বললাম, সবার তো কথা বলার সুযোগ নেই, হয়তো পর্যায়ক্রমে অন্য অনুষ্ঠানে অন্যদের কথা বলবো। এরকম 50-60টি স্কুল নিউ ইয়র্কে আছে যারা শিশুদেরকে শেখায়, শিশুদেরকে বাংলা সাহিত্যের সাথে রাখে। বাংলাদেশে বাংলা একাডেমি যে কাজটি করে বাংলাদেশের বাইরেও কিন্তু করে। আপনারা করছেন সরকারি উদ্যোগে, এরা করছে নিজস্ব উদ্যোগে। কাজেই আমি মনে করি যে এদেরকেও ধন্যবাদ দেওয়ার একটি প্রয়োজন রয়েছে। তারা তো ধন্যবাদের আশাই করছেন না, কিন্তু তাদের একটি ধন্যবাদ পাওয়া দরকার। আমাদের এখানে কনসুলেট অফিস আছে, দূতাবাস আছে, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির অফিস আছে। আপনারা যদি বাংলা একাডেমির মাধ্যমে এদেরকে একটু ধন্যবাদ দেওয়ার একটা ব্যবস্থা করেন, সেটিও তাদের জন্য একটি বড় পাথেয় থাকবে। আমাদের শিশুরাও বেশ বড় গলা করে বলতে পারবে যে বাংলাদেশের মানুষরা আমাদের দিকে খেয়াল রাখে। ডক্টর তপন বাগচি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আপনার কাছে আমরা আরো একবার আসছি এই জন্য যে বাংলা একাডেমি যে এত কাজ করছে, আসলে শিশুদের জন্য কি করছে, দেশের শিশুদের জন্য কি করছে, বিদেশের শিশুদের জন্য কি করছে, আপনারা অনেক কিছুই করছেন, যদি দয়া করে আমাদেরকে একটু বলেন। অনেক ধন্যবাদ মঞ্জুর ভাই। মানে বাংলা একাডেমির কাজ নিয়ে শেষ প্রশ্নটা দিয়েই শুরু করি। সেটি হলো যে বাংলা একাডেমি কিন্তু শুধু সাহিত্যের একাডেমি না, এটা আমাদের একটা ভুল ধারণা আছে। বাংলা একাডেমি একই সঙ্গে বাংলা সাহিত্য একাডেমি, একই সঙ্গে বাংলা ভাষা একাডেমি, একই সঙ্গে বাংলা ইতিহাস একাডেমি, মানে বাংলা বিদ্যা চর্চার একাডেমি, শুধু বাংলা সাহিত্যের নয়। যে কারণে অনেকে মনে করে যে এখানে শুধু সাহিত্যিকদের আনাগোনা, তা না। এখানে রাষ্ট্রবিজ্ঞানীদের কাজ আছে, ইতিহাসবিদদের কাজ আছে, ফোকলোরিস্টদের কাজ আছে, সঙ্গীতের কাজ আছে, শিশুদের জন্য আছে। তবে শুরুতে যখন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে সে পাকিস্তান আমলে, তখন কিন্তু শিশু সাহিত্যের গ্রন্থ প্রকাশ ছিল, শিশুদের নিয়ে অনেক আয়োজন, বার্ষিক নাটক, অনেক ধরনের কাজের মধ্যে দিয়ে যেত। কিন্তু স্বাধীনতার পর যখন বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়, এবং আপনি জানেন যে শিশু একাডেমি, আমাদের রহিম সাহেব শিশু একাডেমিতে কাজ করতেন, এটি সারা দেশে জেলা পর্যায়ে শুধু নয়, এখন উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। তখন শিশুদের জন্য বেশি জোর দেওয়ার মানুষে সরকার শিশু একাডেমি গঠন করলেন, আবার শিল্পকলা একাডেমি গঠন করলেন, যে শুধু পারফর্মিং আর্টস নিয়ে একটা একাডেমি হোক। আগে এই সবগুলো কিন্তু 56 সাল থেকে বাংলা একাডেমি করতো। পরে এই কাজটা বাংলা একাডেমির কাজ সীমিত হয়েছে মনে হচ্ছে, কিন্তু আসলে তা নয়। তার মানে এই কাজটি সরকার মনে করছে আরো বিস্তৃত হওয়ার জন্য আরো 2টি প্রতিষ্ঠানকে যুক্ত করেছেন। এবং বঙ্গবন্ধু এই 2টি প্রতিষ্ঠান করার পাশাপাশি আপনারা জানেন যে ধর্মীয় চর্চার জন্য ইসলামিক ফাউন্ডেশন, সেখানেও কিন্তু শিশুদের ইসলামী সঙ্গীত, হামনাত এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। আমি ব্যাপক অর্থে শিশুদের সমস্ত কর্মকাণ্ডের কথা বলছি। এবং বিকেএসপি করে শিশুদের যাতে ক্রীড়ার সুযোগ হয়, খেলাধুলার সুযোগ হয়, সেখানে খেলাধুলার প্রশিক্ষণ, স্কুল, সেগুলো করেছে। অর্থাৎ সরকার একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যেখানে হতো সেখানে অনেক, যে কারণে এখন মনে হয় যে বাংলা একাডেমি শিশুদের জন্য তেমন কিছুই করে না, কারণ এইটা করার জন্য আরেকটি বড় প্রতিষ্ঠান নিয়োজিত। তারপরও যেটুক করে, এখনো আমাদের শিশু সাহিত্যের বই প্রকাশিত হয়। প্রতি বছর ফেব্রুয়ারিতে আমরা শিশুদের আবৃত্তি, শিশুদের সঙ্গীত প্রতিযোগিতা এবং শিশুদের চিত্রাঙ্কনের উদ্যোগ নেই। মানে কোমলমতি শিশুদের মানসিক বিকাশের জন্য এই কাজগুলো আমরা করি, শিশু একাডেমিও করে, পাশাপাশি কাজগুলো করি। শিশুদের নিয়ে যেমন বিশেষ দিনগুলোতে, স্বাধীনতা দিবসে বা বিজয় দিবসে আমরা শিশুদেরকে নিয়ে আসি বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন শিশু সংগঠনে, সেখানে এসে তাদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়। কোন একজন খ্যাতনামা মুক্তিযোদ্ধা এলেন, আমাদের বটতলায় বসিয়ে দেওয়া হলো, তিনি তার অভিজ্ঞতার কথা বললেন। এইখানে ছেলেমেয়েরা অনেক জানে না যে মুক্তিযুদ্ধের সময় কি ভয়ঙ্কর ঘটনা ছিল, সেই ভয়ঙ্কর ঘটনাগুলো সম্পর্কে জানা, আমাদের শত্রু মিত্র জানা, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ কি ছিল জানা,
এগুলো জানার জন্য উন্মুক্ত আয়োজন থাকে। আর বইমেলা, সেখানে তো শিশু, নারী, পুরুষ সবাই, শিশুদের জন্য আমরা বিশেষ দিন ঘোষণা করি, যাতে অভিভাবক নিয়ে তারা আসতে পারে, তাদের জন্য সময় বাড়িয়ে দেয়, যে মেলা যখন 3টায় শুরু, শিশুরা 12টার সময় ঢুকতে পারবে বা 1টা ঢুকতে পারবে। শিশু প্রহর ঘোষণা করা হয় সপ্তাহে 2 দিন, শুক্র শনিবার। এভাবে আমরা শিশুদেরকে যুক্ত করার একটা চেষ্টা থাকে। আর ওই যে একটা ব্যাপার, যেহেতু শিশু একাডেমি আছে, যেহেতু শিল্পকলা একাডেমি আছে, সঙ্গীতের জন্য, নাটকের জন্য ওরা করে, তো এক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয় বলে আরো বেশি কাজের দায়িত্ব নেওয়া দরকার বলেই সরকার একাধিক প্রতিষ্ঠান করেছে। আর ওই বাইরে যারা বাংলা চর্চা করে, সাহিত্য চর্চা করে, তাদের জন্য যেটি বলা সেটি আমি বলি। সম্প্রতি গত সপ্তাহে এটি আলাপ হয়েছে আমার মহাপরিচালকের সঙ্গে। গত বছর বইমেলার উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বাংলা একাডেমির কর্মকাণ্ডকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সে তার অংশ হিসেবে আমরা 64 জেলায়, শিল্পকলা একাডেমির জেলায় শাখা আছে, শিশু একাডেমি আছে, বাংলা একাডেমির কোনো শাখা নেই, তখন 64 জেলায় জেলা সাহিত্য মেলা হচ্ছে। এই এখন আমাদের এই সপ্তাহে বাগুড়া হলো, রংপুরে হলো, কুড়িগ্রামে হলো। মানে আগামী ডিসেম্বরের ভিতরে না, ফেব্রুয়ারির ভিতরে, মানে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বক্তৃতার আগে, বইমেলা উদ্বোধনের আগে আমাদের 64 জেলায় 64টি সাহিত্য মেলা হবে। আমি গোপালগঞ্জ জেলা সাহিত্য মেলা এবং নীলফামারীতে যাওয়ার সুযোগ হয়েছিল। অভাবনীয় বিষয় যে আমরা ঢাকার বাইরে যারা সাহিত্য চর্চা করে তারা অনেকেই পাদপ্রদীপের আলোয় আসে না, কারণ সম্প্রচার মাধ্যম, গণমাধ্যম সবই ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক। কিন্তু প্রত্যেকটি জেলায় লিটল ম্যাগের মাধ্যমে কিংবা এখন যোগাযোগের মাধ্যম দ্রুত হওয়ায় তারা ঢাকা থেকে নিজেদের উদ্যোগে বই বের করে চলছে, সেগুলো কিন্তু প্রচারের আলোয় আসে না। আমরা তখন ওই বই, মানে জেলা সাহিত্য মেলাগুলোতে শুধু স্থানীয় সাহিত্য নিয়ে, অর্থাৎ গোপালগঞ্জে যখন হলো, গোপালগঞ্জ জেলার কবিতা চর্চা, গোপালগঞ্জ জেলার নাট্য চর্চা, গোপালগঞ্জ জেলার ফোকলোর চর্চা, গোপালগঞ্জ জেলার কথা সাহিত্য চর্চা, মানে গল্প উপন্যাস চর্চা, গোপালগঞ্জ জেলার শিশু সাহিত্য চর্চা, এই বিষয়গুলো নিয়েই 3টি সেশন, মানে এইগুলো নিয়ে আলোচনা। এবং সেখানে যারা অংশগ্রহণ করেছে, কবিতা পাঠ করায় বা ছড়া পাঠ করায়, গান কিংবা নৃত্য, তাও স্থানীয়রা, অর্থাৎ গোপালগঞ্জ জেলারই। এইভাবে জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার একটি সফল উদ্যোগ যখন চলছে, সেই সময়ে দেশের বাইরে থেকেও আমাদের মহাপরিচালক মহোদয়কে যখন নিমন্ত্রণ করা হলো, সেদিন জানেন যে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, স্যার বোধহয় ভিসা পেয়েও যেতে পারেননি। বইমেলা এখনো কয়েকটা বইমেলা চলছে বিশ্বের বিভিন্ন দেশে, সেখানেও নিমন্ত্রণ হয়। তখন স্যার বললেন যে আমরা যদি জেলায় জেলায় সাহিত্য মেলা করতে পারি, তাহলে দেশে দেশে নয় কেন, ভারতেও হবে বাংলাদেশের সাহিত্য মেলা, সেটা দিল্লি হোক বা কলকাতায় হোক, লস অ্যাঞ্জেলসেও হবে বাংলাদেশের সাহিত্য মেলা। সেখানে ওইখানের যারা, এখান থেকে হয়তো 1-2 জন গেলেন, ওইখানে যারা সাহিত্য চর্চা করে সেগুলো নিয়ে আলোচনা হবে। আয়োজকটা যদি বাংলা একাডেমি থাকে, ওই যে বললেন যে ধন্যবাদ বা স্বীকৃতি, সেটি কিন্তু এইভাবে সম্ভব। এবং আরেকটি কাজ, প্রবাসে বসে যারা সাহিত্য চর্চা করে তাদের মূল্যায়নের জন্য একজন বাংলা ভাষী এবং একজন অন্য ভাষী 2জনকে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার প্রদানের উদ্যোগ চালু রেখেছি। আপনারা জানেন যে বছর পেয়েছেন জসিম মল্লিক, ক্যারোলিন রাইট। হ্যাঁ, কানাডার জসিম মল্লিক এবং আমেরিকান ক্যারোলিন রাইট, একজন আমরা বিদেশি কবিকেও দিচ্ছি। এবং এরপর থেকে প্রতি বছর একজন অন্য ভাষার কবি যাদের সাথে বাংলার সংযোগ আছে। ক্যারোলিন রাইট কিন্তু বাংলা ভাষার নারীদের কবিতার অনুবাদ করেছে, একটা অ্যান্থোলজি বের করেছে। তো এই যে এইভাবে কিন্তু বাংলা একাডেমি বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবং আমাদের আরেকটি মানে শাখা সম্প্রতি পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে হয়েছে, যে আন্তর্জাতিক সংযোগ শাখা বাংলা একাডেমির। আগে এভাবে ছিল না, জনসংযোগ বিভাগই সেটি করতো। তার মাধ্যমে আমরা যে কাজটি করছি, এখন যেটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তালিকা করছি, বিশ্বের বাংলাদেশ, ভারত বাইরে যতগুলো দেশে বাংলা প্রাতিষ্ঠানিকভাবে চর্চা হয়, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে বাংলা বিভাগ আছে, অথবা বাংলায় অনার্স মাস্টার্স না থাকুক, ডিপ্লোমা কোর্স আছে, সার্টিফিকেট কোর্স আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিসিয়েশন কোর্স আছে, সেই বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু কর্মশালা তৈরি করা, ওই দেশে গিয়ে কিংবা ওই দেশে, যে দেশে বাংলা ভাষা চর্চা হচ্ছে তাদেরকে, যে আফ্রিকায় চর্চা হচ্ছে, আমেরিকায় আছে কয়েকটা বিশ্ববিদ্যালয়, চীনে আছে, তো তাদেরকে আমাদের এখানে নিয়ে এসে
পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আমাদের নতুন কর্মপন্থা করা। এবং যে সমস্ত একাডেমি আছে, ফ্রান্স একাডেমি যেমন, আমাদের নেপাল একাডেমির সাথে আমাদের কথা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষার একাডেমি আছে, সেই একাডেমিগুলোর সাথে নিয়মিত আমাদের সৌহার্দ্য চুক্তির মাধ্যমে আদান প্রদান করা, এখানকার সংস্কৃতি নিয়ে ওখানে যাওয়া, ওদের সংস্কৃতি সাহিত্য সম্পর্কে জানা, এরকম একটি উদ্যোগ, মানে এটা খুব শীঘ্রই এটি দেখা যাবে। তারপর একটা ইন্টারন্যাশনাল সেমিনারে, এই লিটারেচার ফেস্টিভ্যাল, এটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আর বইমেলাতে এবার আমরা কোনো নোবেল বিজয়ী সাহিত্যিক এবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং আরেকজন প্রধান অতিথি থাকবেন। সেটি কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, আমরা ধরে নিতে পারি অন্তত 2জন আমরা পাবো, একজন সাহিত্যিক এবং একজন অন্য বিষয়ে শান্তি বা অর্থনীতি হতে পারে। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথাই বলি, তার সঙ্গেও আলাপ হয়েছে, তো উনিও আসবেন। এবং এই আব্দুল রাজ্জাক গন্না এবার যে নোবেল পুরস্কার পেলেন গত বছর, ওনার সঙ্গে কথা হয়েছে, উনিও আসবেন। তো এই যে নোবেল বিজয়ী সাহিত্যিকরা যখন বাংলা একাডেমি বইমেলায় উদ্বোধন করতে আসবে, সেটিও মনে করি যে বিশ্বে একটি কিছুটা হলেও নাড়া পড়বে। আর ওই দেশে দেশে সাহিত্য মেলা, সেটি সম্ভবত আগামী বছর থেকে শুরু হবে। এবং কয়েকটি দেশে যারা নিজেদের একটা উদ্যোগ, যেমন আপনি বললেন যে ওখানে অনেকগুলো সংগঠন করে, হয়তো এই সংগঠনগুলোর সঙ্গে বাংলা একাডেমি আরো কিছু সহযোগিতা, সাপোর্ট, সমর্থন দিয়ে এই সাহিত্য মেলাগুলোকে করবে, সে একটি ব্যাপার। তো আমাদের ছোট মেয়েরা, আজকে তো সব আমাদের মেয়েরাই, ছেলেদের দেখছে না, মেয়েরা যে আবৃত্তি করলো, রহিমশার কবিতা আবৃত্তি করলো, বেশ কিছু মন্তব্য দেখলাম তাদের প্রশংসার জন্য। তো এই যে বরকত ভাইকে ধন্যবাদ দিই, বরকত ভাই তাদেরকে শিখিয়েছে, শেখানোটা তো আসলে পরিবার থেকেই বড় কাজটা হয়। আর যে আবৃত্তি করে তার ভালোবাসা, তার নিষ্ঠা একটা বড় ব্যাপার। প্রশিক্ষক হয়তো কিছু উচ্চারণের জায়গা, কিছু আবেগের জায়গা ধরিয়ে দিতে পারে, যে এই জায়গাটায় ঠিক এইরকম। গানের ক্ষেত্রে যেমন একেবারে স্বরলিপি নির্ধারণ করা আছে, আবৃত্তির ক্ষেত্রে তো স্বরলিপি ভাবে নির্ধারণ করা নেই, আবৃত্তিকার ভেদে এটি বদলে যায়। তারপর আমাদের এখানে যে সবচেয়ে ছোট্ট মামনিটা, আমি খুব মুগ্ধ হয়েছি যে ও এত সুন্দর, মানে সবাইকে ছাড়িয়ে গেছে আমাদের ছোটটি, মানে ছোটটি এখন সবার চেয়ে বড় আবৃত্তিকার এই আসরের, খুবই ভালো লেগেছে। এবং এই আয়োজন প্রতি মাসে যে হয়, শিশু সাহিত্য নিয়ে হয়, এটি খুব একটা ভালো উদ্যোগ। কারণ আমাদের মানসিক স্তরটা যদি তৈরি করতে চাই, সেটি ছোটবেলা থেকেই হওয়া উচিত, শিশুদের থেকেই হওয়া উচিত। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাও যদি বলি, দেখুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সবচেয়ে মেধাবীরা, কলেজে পড়তেছেন হয়তো তার চেয়ে একটু কম প্রতিযোগী যারা, তারা স্কুলে পাঠাচ্ছে কাদের, প্রাইমারি স্কুলের শিক্ষক কাদের, কোনো মতে বিএ পাস করেছে তারা, কারণ বেতন স্কেল কম, বেতন স্কেল একেবারেই কম, মানে গ্রামে বসেও বাস করা কঠিন, শহরের প্রাইমারি স্কুলে যারা শিক্ষকতা করে তাদের তো বাস করা খুবই কঠিন, জেলা শহরে যারা শিক্ষকতা করে ওই বেতনে তাদের কঠিন, মর্যাদার দিক থেকেও তারা কর্মকর্তাও নয়, তারা কর্মচারীর মর্যাদা পায়। এই যে শিশুদেরকে গড়ে তুলতে হলে, একটি রাষ্ট্রকে, সমাজকে গড়ে তুলতে হলে শিশু শিক্ষার প্রতি জোর দিতে হবে, সবাই বলছে, কিন্তু সেখানে শিক্ষক যাবে কারা? কেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা, তারাও 9টা 5টার সময় দিচ্ছে, একই ধরনের কাজ করছে কলেজের শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো, তো তারা কেন প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাবে না? যদি প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হয়, তাহলে আরো মেধাবীরাও কিন্তু সেখানে যুক্ত হবে, আরো মানে দায়িত্বশীল নাগরিকরাও কিন্তু তখন স্কুল শিক্ষকতায় যুক্ত হবে। এখন এমন হচ্ছে যে বড় চাকরি পাচ্ছি না, তো প্রাইমারিতে হয়ে গেছে, ঠিক আছে চাকরিটা করো, তারও অতটা মানে দরদ থাকে না। যে বেতন পায় অকল্পনীয়, মানে এত কম বেতন পায়, মানে গ্রেডের চিন্তা করলে 20 গ্রেডের ভিতরে তারা 13-14 গ্রেডের নিচে, 20টা গ্রেড ধরলে তো খুবই মানে অবমাননাকর বেতন। সেই বেতন দিয়ে তার কাছ থেকে আমার শিশুদের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ প্রত্যাশা করা একটু কঠিন। আমরা যদি প্রাইমারি শিক্ষকদেরকে মর্যাদা দিই, তাদেরকে যদি যথাযথ বেতন স্কেল দেওয়ার চেষ্টা করি, তখন আমি উচ্চশিক্ষিত, নিষ্ঠাবান, দেশপ্রেমিক নাগরিকদেরও সেখানে পাবো। তবু বলবো যে এই শিক্ষকরা বেতনের তোয়াক্কা না করে, সামাজিক মর্যাদার তোয়াক্কা না করে, একমাত্র ভালোবেসে, দেশকে ভালোবেসে, আমার শিশুদেরকে ভালোবেসে, আমার নতুন প্রজন্মকে ভালোবেসে তারা যতটুকু শিক্ষা দিয়ে যাচ্ছে, সেটি আমি প্রাথমিক শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা দেশে, শুধু আমাদের দেশের নয়,
যে তারাই আসলে দেশের ভবিষ্যৎ গড়ার মূল কারিগর, মূল কাজটি তারা করে যাচ্ছে। আজকে আমরা প্রাইমারি স্কুলে দেখবো যে স্কুলের পাঠ্য বইয়ের বাইরে মানে যেগুলোকে বলি যে এক্সট্রা কারিকুলাম প্রচুর, সিলেবাসে প্রচুর আছে। স্কুলের গান বাজনা হবে, খেলাধুলা হবে, কিন্তু আসলে হয় না। ওই বিশেষ দিবস উপলক্ষে সরকারি একটা নির্দেশনা থাকে, সেদিন গিয়ে তার মতো করে গান গেয়ে চলে আসে, সেদিন গিয়ে তার মতো করে আবৃত্তি করে চলে আসে। এই যে এবার শিশু দিবস, আমরা জানি যে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে তার জন্মদিনকে আমরা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছি, এবং ওই দিন সারা দেশে প্রাইমারি স্কুল পর্যায়ে শিশু দিবস উদযাপিত হয়। সেখানে রাসেলকে নিয়ে লেখা ছড়া, কবিতা, এবং আমি ব্র্যাকেটে বলে রাখি যে এবার বেশ কিছু কয়েক হাজার স্কুলে ওই প্রতিযোগিতায় আমার লেখা ছড়া ছিল রাসেলকে নিয়ে। খালেক বিন জয়নুদ্দিনের ছড়া ছিল, রফি গঞ্জার ছড়া ছিল, ফারুক নওয়াজের ছড়া ছিল। মানে সারা দেশে তো লাখ লাখ ছাত্রছাত্রী, তাদের ভিতরে এগুলো ভাগ করে দেওয়া হয়েছিল, এগুলো পাঠ করেছে। তো সেখানে দেখা যায় সারা বছর সে আবৃত্তি করে না বা উচ্চারণের দিকে মনোযোগ নেই, কিন্তু যেহেতু সামনে রাসেল দিবস বা শিশু দিবস, ওই আগের দিন হয়তো বাবা মা শিখিয়ে দিচ্ছেন। তো এতে ওই আনুষ্ঠানিকতা হচ্ছে, কিন্তু তার ভিতরের সেই সৌন্দর্য চেতনা, আবৃত্তি চেতনা, শুদ্ধ উচ্চারণে বাংলা বলার যে আগ্রহ, সেগুলো কিন্তু সৃষ্টি হয় না। তো এটি ওই দিবস কেন্দ্রিক না করে যদি নিয়মিত চর্চার মধ্যে রাখে, তারও একটা উদ্যোগ হচ্ছে, সেটি আমি বলি। আমাদের ছোট্ট মামনিরা আছে, সে সোনামণিরা শুনছে যারা, যে সরকার উদ্যোগ নিয়েছে এখন 65,000 স্কুলে 65,000 শিক্ষক নিয়োগ করবে, সঙ্গীতের শিক্ষক। অর্থাৎ প্রাইমারি স্কুলে এখন সঙ্গীত একটি সাবজেক্ট থাকবে। আগে শিক্ষক ছিল না, বা ওই স্কুলের ভিতরে যে শিক্ষক একটু নিজের মতো করে গাইতেন, সে হয়তো ওই অনুষ্ঠানে লিড করতেন, পরিচালনা করতেন। এখন সঙ্গীতে স্নাতকোত্তর কিংবা অন্তত ডিপ্লোমা বা সার্টিফিকেট ডিগ্রিধারী এরকম 65,000 শিক্ষক কিন্তু আমার স্কুলে নিয়োগ হবে, এবং তাদের জন্য যে টিচার্স গাইড তৈরি করা হচ্ছে, সেই গাইডটাও তৈরি হয়ে গেছে, মানে কি পড়ানো হবে, কোন ক্লাসে কি পড়ানো হবে। এবং সৌভাগ্য যে ওই টিচার্স গাইড ওই কমিটিতে আমিও ছিলাম, সে কারণে এই ঘটনাটা জানি। খুব শীঘ্রই এই শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাতে স্কুলে অন্তত সঙ্গীত, আবৃত্তি এবং অভিনয় বা পরিবেশনা কলার, চারুকলা আগে থেকেই ছিল, চারুকলা, এগুলোর প্রতি আমাদের বাচ্চারা, কোমলমতি শিশুরা মনোযোগী হবে। এবং এই শুভ উদ্যোগকে আমি, সরকারের শুভ উদ্যোগকে স্বাগত জানাই, সবার মাধ্যমে সেটি বলেও আনন্দ পাচ্ছি। তো কাদের ভাই, আমি এক নাগারে অনেক বেশি প্রয়োজনীয় কথা বলেছেন। এই কথাগুলি আসলে আমি আপনাকে এই প্রশ্নটিই করতে চেয়েছিলাম, যে আমরা যে বলি যে শিশুরা ভালো করে কথা বলবে, সুন্দর উচ্চারণে কথা বলবে, উপস্থাপনা শিখবে, আবৃত্তি শিখবে, কেমন করে শিখবে? তাদের স্কুলে তো যারা শিক্ষক, তারা তো শুদ্ধ কথা বলতে পারেন না। সরকারিভাবে তো আমাদের কোনো উদ্যোগ নেই যে সেখানে শুদ্ধ কথা বলার মতো প্রতিটি স্কুলে অন্তত একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই যে কণ্ঠশীলন এত সুন্দর করে শেখায়, এদের মাধ্যমেও তো শুদ্ধ উচ্চারণের একজন করে টিচার এক একটি স্কুলে দেয়া যেতে পারে। তবুও অন্তত আসার কথা, যেহেতু একজন করে সঙ্গীতের শিক্ষক নিয়োগ করা হবে, তারা নিশ্চয়ই শুদ্ধ উচ্চারণটি জানে, এটিও খুব আসার কথা। পর্যায়ক্রমে হয়তো সরকার এটাও ভাববেন যে না, আলাদা করে উচ্চারণের একজন শিক্ষকও দেওয়া হবে। এই সবই আসলে ধাপে ধাপে আমাদের অগ্রগতি। আপনারাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি এ পর্যায়ে আহ্বান জানাবো, আমাদের কোনো শিশু যদি, ডক্টর তপন বাগচি এখানে আছেন, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। কোনো প্রশ্ন আছে? কেউ করবে? হাত তুলবে। আর যদি না থাকে তাহলে আসলে কি, যে প্রশ্নগুলি তারা করার জন্য প্রিপারেশন নিয়েছে, সেই প্রশ্নগুলি জবাব অলরেডি আপনি দিয়ে দিয়েছেন। কাজেই তারা আগে বলেছিল যে দুই একজন কিছু প্রশ্ন করবে, কিন্তু যেহেতু আপনার এই শিশুদের নিয়ে আমি আমাদের বাংলা একাডেমিটার সাম্প্রতিক উদ্যোগের কথা বলি। সরকারিভাবে বলা হলো যে রাসেল দিবসে বাংলা একাডেমি কোনো একটি প্রকাশনা করবে। আমাদের বলে দেওয়া হয় না যে কি প্রকাশনা করবো। তো মহাপরিচালক আমাকে ডেকে আরো দুজন আমাদের সচিব মহোদয়কে ডেকে বলে যে কি করা যায়, তোমরা কাজ করো, রাসেলকে নিয়ে লেখা 18 বছরের নিচের অর্থাৎ শিশুদেরকে বলি, তাদের লেখা নিয়ে একটি সংকলন করো। তো আমরা প্রথম আলোতে বিজ্ঞাপন দিলাম, প্রত্যেকের টেলিফোনে মেসেজ গেল। তো আমরা শেষ দিনে, যেদিন রাসেল দিবসের অন্তত 4 দিন আগে তো প্রেসে না দিলে ছাপতে পারবো না, আমরা ওখান থেকে বাছাই টাছাই করে আমরা প্রায় 110টির মতো ছড়া পেলাম। এর ভিতরে মানে
8 বছরের শিশুও যেমন আছে, 18 বছরও আছে, 8 বছর থেকে 18 বছর পর্যন্ত। মানে অসাধারণ যে এই বাচ্চারা যে লিখেছে। হ্যাঁ, মানে অনেকেই বলছে যে আজকে রাসেল বেঁচে থাকলে সে এখন রাষ্ট্র ক্ষমতায় থাকতো, সে হয়তো এখন আমাদের দেশনায়ক। এই যে কল্পনাটা করেছে, মানে এই যে বাচ্চা লিখছে তার জন্মের আগেই তো রাসেল শহীদ হয়েছেন, যে ওই রাসেল বাঁচলে আজকে সে দেশের রাষ্ট্রনায়ক হতেন। তার আপার পরে অর্থাৎ শেখ হাসিনার পরে উনি আসতেন ক্ষমতায়। তারা এতখানি দেখে ফেলছে, আমার বাচ্চারা এতখানি কল্পনা তাদের বিস্তৃত। এবং অনেকে বলছে রাসেল নাই কোথায়, রাসেল আছে, কোথায় আছে? আমার নদীর কলকল শব্দে, আমার গাছের পাতার শব্দে, ফুলের মধ্যে লুকিয়ে আছে, প্রজাপতি যেমন উড়ে বেড়ায় ওর ভিতরে রাসেল আছে। ভাবুন বাচ্চারা কত সুন্দর কল্পনা করতে পারে। আমরা অবাক হলাম। এবং যেদিন শেষ করেছি তারপরও প্রায় কয়েকশো ছড়া আসছে, আমরা যেগুলো নিতে পারি। আমরা এখন ভাবছি যেগুলো তো আরেকটা খণ্ড করতে হবে। ওই বইটি আমাদের বেরিয়েছে শুধু ছোটদের নিয়ে লেখা, মানে রাসেলকে নিয়ে লেখা, দীপ্ত জয়োল্লাস জয়ের নামে বাচ্চাদের ছড়া। এই যে বাচ্চারা, তাদেরকে একটু সুযোগ দিলে, এবং এখানে অনেকে এমন ছড়া লিখেছে যে আমাদের অনেক প্রবীণ খ্যাতিমান ছড়াকাররাও হার মানবো তাদের কাছে। অর্থাৎ ওরা তো একেবারে সতেজ, যে সজীব, একেবারেই মৌলিক। এখন এই মৌলিক চারা গাছটাকে যদি একটু মানে পরিচর্যা করা যায়, নিশ্চয়ই একসময় মহরুহ হবে। এই কাজটি এবছর বাংলা একাডেমি করেছে, মানে শীর্ষ একাডেমিও করেছে তাদের মতো করে। তারাও সারা দেশে প্রতিযোগিতার আয়োজন করেছে, সংকলন করেছে, কিন্তু আমরা একটি বই বের করেছিলাম। সেটা অভাবনীয় সারা দেশ থেকে, এবং অন্য যে কোনো বইয়ের চেয়ে এটার বিক্রিও বেশি। মানে যে বাচ্চাটির লেখা ছাপা হয়েছে, ওকে তার কপি আমরা দিয়েছি, ও আরো 2 কপি 3 কপি নিয়ে বন্ধুদেরও দিচ্ছে। মানে এটা আনন্দের ব্যাপার না, যে ক্লাস 2 তে পড়ে তার একটি লেখা বাংলা একাডেমি থেকে ছাপা হয়েছে। এটা তার সারা জীবনের জন্য একটি বড় স্বীকৃতি, জীবনের শুরুতেই। তো এই ধরনের কাজের মাধ্যমে শিশুদেরকে মানে প্রেরণা দেওয়া যায়, প্রণোদনা দেওয়া যায়, তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখা যায়। ধন্যবাদ মঞ্জুর ভাই। আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি একটি কথা বলি। আজকে আমাদের একজন খুব শ্রদ্ধেয় শিক্ষক আশরাফুল আলম, তিনি একসময় বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। এখন তিনি কণ্ঠশিরণের একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এবং একজন মুক্তিযোদ্ধা। তিনি আজকে দুঃখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে যখন পরীক্ষা শেষ হয় তখন অপেক্ষমান মায়েরা কি করে? এই প্রশ্নটা পেরেছ? কয় না মা, এটা পারিনি। কেন পারলে না? এটা তো তোমাকে কালকে শিখেছি। এই যে বাচ্চাদেরকে এই যে বিচলিত করে ফেলা, বা আজকে বাসায় যাও, আজকে তোমাকে দেখাবো, এই যে বিচলিত করে ফেলা। আমরা আমাদের শিশুবেলায় দেখেছি এটা করা যাবে না, সেটা করা যাবে না, কি যে করা যাবে আর কি যে করা যাবে না আমরা আগে থেকে জানি না। কিছু করতে গেলে আমাদের বাধা। এখনকার শিশুরা ঠিক একই বাধা পাচ্ছে। এই যে বিপত্তি, এই যে বাধাগুলি বাচ্চাদেরকে ঠিক মতো বিকশিত হতে দিচ্ছে না। আমাদের বাবা মারা যদি শিশুদের আনন্দই দিতে না পারে, কথায় কথায় যদি তাদের প্রতি শাস্তি বা তাদেরকে খালি অবদমিত করে রাখা হয়, তাহলে ওরা বিকশিত হবে কেমন করে? আমি মনে করি যে এই যে বাবা মারা যদি আমাদের শিশুদেরকে বিকশিত হওয়ার যদি পথটা উন্মুক্ত করে দেন, তাদেরকে আনন্দের সাথে বড় হতে দেন, তাহলে প্রত্যেকটা শিশু ভালো লিখতে পারবে। প্রত্যেকটা শিশু আমাদের দেশে, আমাদের শিশুরা এত মেধাবী যে প্রতিটা শিশুই তারা সব ক্ষেত্রে সার্থক হবে। পড়াশোনায় সার্থক হবে, শিক্ষা দীক্ষায় সার্থক হবে, এই ক্রিয়েটিভ রচনাগুলিতে, আবৃত্তিতে, কবিতা লেখায়, গল্প লেখায়, সবকিছুতে তারা সার্থক হবে। এটি আমাদের এখানে যেসব বাবা মা শুনছেন তাদের প্রতি আমাদের বিনীত নিবেদন, এবং জনাব আশরাফুল আলমের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যারা শিখিয়েছেন, মীর বরকত, তামান্না তিথি, তাদের সংগঠন কল্পরেখা, তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে যারা উপস্থিত যে শিশু শিল্পীরা, তাদের বাবা মায়ের প্রতি তো আমাদের অঢেল কৃতজ্ঞতা। শেষ ছড়াটি আমরা শুনবো ঋতিকা দেবের কণ্ঠে। তারপরে আমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি প্রচার করছে আমরা শিশুদের সঙ্গী আশিস। এটি আশিসের 21তম পর্ব। এই আসরটি প্রচারিত হয় বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায়, ভারতের সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 7:30টায়, আর নিউ ইয়র্ক ও কানাডার সময় প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায়। আমাদের পরবর্তী আসরটি প্রচারিত হবে আগামী মাসের, অর্থাৎ ডিসেম্বরে আমরা যেটি করব সেটি একটি গল্প বলার আসর থাকবে।
কিন্তু জানুয়ারিতে যে আসরটি করব সেখানে আমাদের সাথে আসবেন ডক্টর পীযূষ কান্তি বড়ুয়া। পীযূষ কান্তি বড়ুয়া আরো একজন শিশু সাহিত্যিক এবং ছড়াকার, তার ছড়া নিয়ে আমরা আলোচনা করব। এই আসরটি প্রচারে আমাদেরকে সহযোগিতা করছে প্রতিপাশী nrbnews24.com এবং এই আসরটি সমন্বয় করেন সাংবাদিক ওমর আলী। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা ঋতিকা দেবের কণ্ঠে একটি ছড়া শুনব, শেষ ছড়া। আবৃত্তি করছি একটু পেলে ছুটি, লিখেছেন কবি রহিম শাহ। আমি একটু পেলে ছুটি, ঠিকই মাঠের দিকে ছুটি, চাপার গাছের ডালে ডালে চাপা হয়ে ফুটি। আমি হাসতে গেলে খুব, সবাই বলতে থাকে চুপ, ইচ্ছে করে দিই তখনই নীল সাগরে ডুব। আমি ডুব দিলে ফিরবো না, আমি বাড়িতে ফিরবো না, অথই জলে ভাসবো কেবল, তীর দেখে ভিড়বো না। শুধু একটি পেলে দিন, আমি যাই হয় রঙিন, কেউ কি জানি সবুজ ঘাসে বাজে মোহন বিন। আমি একটি রঙিন পাখি, কেবল পালকে রং মাখি, ফিরবো না আর ঘরে যতই করুক ডাকাডাকি। সবাই ভাবছে আমায় খোকা, না হয় বলুক আমি বোকা, কেউ জানি না আমি তো সে রাতের জোনাক পোকা। ওই হাওয়ায় হাওয়ায় ভেসে জুটি বন্ধুরা সব এসে, আমরা সবাই ছুটে যাব স্বপ্নপুরীর দেশে। দেখো আজ পেয়েছি ছুটি, তাই করো না খুনসুটি, আজ সারাদিন আমরা স্বাধীন, খেলবো লুটোপুটি। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ ঋতিকা। সবাইকে একটু ধন্যবাদ জানানো প্রয়োজন। আগেই বলেছি যে এই যে আমাদের শিশু শিল্পীরা এখানে এসেছেন, তাদের পিছনে তাদের প্রতিটা শিশুর বাবা মার অবদান আছে। তাদের আগ্রহ, তাদের সময় দেওয়া, সবকিছু মিলিয়ে আমাদের অর্নিলা ভৌমিক, প্রিয়ন্তী পাল, রূপন্তী বর্ধন, মেহজাবিন মৌসি, ঋতিকা দেব, সবার বাবা মার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা যে শিশুদের গড়ছেন, এই শিশুরা শুধু আপনাদের না, এই শিশুরা আমাদের সকলের শিশু। সব শিশুই আমাদের শিশু, এই সব শিশুই বাংলাদেশের শিশু। আমরা চাই আমাদের শিশুরা মানুষ হিসেবে বড় হোক, তারা মানুষকে ভালোবাসুক, তারা বাংলাদেশকে ভালোবাসুক, আর তারা মুক্ত বুদ্ধির হোক। সুধীমণ্ডলী, এই আসরটি প্রচারিত হলো আমরা শিশুদের সঙ্গী আশিসের প্রযোজনায়। এটি আশিসের 21তম পর্ব। এই আসরটি প্রচারে সহযোগিতা করেছেন nrbnews24.com এবং একযোগে প্রচারিত হলো ইউটিউব লাইভ থেকে এবং ফেসবুক লাইভ থেকে। প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায় এই আসরটি প্রচারিত হয়। আপনাদেরকে আগামী আসরের আমন্ত্রণ জানিয়ে, আগামী আসরটি প্রচারিত হবে ডিসেম্বর মাসের বিজয়ের মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায় এবং বাংলাদেশ সময় প্রথম শনিবার সকাল 8টায়। সেখানে একটি গল্প বলার আসর থাকবে। আমরা স্বদেশ প্রেম এবং মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে সৃষ্টি, এসব নিয়ে গল্প বলার একটি আসর করব। সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।